মনোযোগ দেন। আজকে আমরা দেখব বুস্টআপ। বুস্টআপ ক্লাসের জন্য আমাদের ক্লাস নাম্বার আছে এখানে 24। এটাকে আমরা কি করতে হবে, আমাদের বিএস কোড দিয়ে ওপেন করে নিতে হবে। তাই আমি ভিতর থেকে এখান থেকে সিএমডি দিয়ে ওপেন করতে পারি, বা আমি এটাকে রাইট ক্লিক করে এখান থেকে ওপেন করে নিতে পারি। রাইট ক্লিক করলাম, এখন হ্যাং মারছে। আপনাকে এখন বুস্টআপের যে ফান্ডামেন্টালটা বোঝাইলাম, এটা মাথায় রাখতে হবে। বুস্টআপের কাজগুলি কী করতে বোঝাইলাম। দেখেন আমাদের ক্লাস 24 ওপেন করে ফেলছি। এখন আজকে আমাদের বুস্টআপের সাথে সাথে আমরা ফাইল স্ট্রাকচারটাও শিখে ফেলবো, মানে ফোল্ডার ফাইল স্ট্রাকচারটা বুঝে ফেলবো। কেন বুঝে ফেলবো? কারণ আমরা যে কোডগুলি করব, এই কোডগুলি তো শুধু আমরাই করবো না। আমরা যে প্রজেক্টটা তৈরি করব, এই প্রজেক্টটা মনে করেন আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল, ফ্রন্ট-এন্ডের ডিজাইন দিল, আপনি ফ্রন্ট-এন্ডের ডিজাইন করে দিলেন। এটাতে ব্যাক-এন্ডের ডিজাইন করা লাগবে না? এই ব্যাক-এন্ডের ডিজাইনটা তো মনে করেন আপনার ক্লায়েন্ট অন্য একজনকে দিবে। তো ওই লোকটা যখন ব্যাকএন্ডের ডিজাইন করবে, তখন সে কি জানবে যে আপনি কোথায় কী লিখছেন। এটার জন্য কিন্তু আমরা কমেন্ট করতে হয়, আমরা বলছিলাম। কমেন্ট করার ব্যতীত আমাদের ফোল্ডারে কিছু স্ট্রাকচার আছে। ফোল্ডারের স্ট্রাকচার না হলে সে বুঝবেই না যে আপনি কোন ফোল্ডারে কোন কাজগুলো করছেন। বা আমরা এখন মনে করেন অল্প অল্প কোড নিয়ে কাজ করতেছি, তখন তো আপনি মনে করেন বিশাল বড় একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। এখানে 10টা 20টা 30টা ফাইল থাকবে HTML এর, আরও বেশি ফাইল থাকবে হচ্ছে কি আপনার CSS এর, অনেক অনেক ফাইল থাকবে। সেই ফাইলগুলি আমাদের যদি সবগুলি একসাথে থাকে, তাহলে এটা হজবরল হয়ে যাবে। এই জন্য আমাদের ফোল্ডারে কিছু স্ট্রাকচার আছে, সেই ফোল্ডারের স্ট্রাকচার মেনটেন করে চলবো। আজকে একসাথে আমরা ফোল্ডারের স্ট্রাকচারটাও দেখে ফেলবো, যেহেতু আমরা এতদিন ফোল্ডারের স্ট্রাকচারগুলি দেখি না। যেমন ধরেন আমরা আগের ক্লাসগুলিতে কী করছিলাম, এই দেখেন একসাথে আমাদের অনেক সবগুলি রেখে দিছি। যেমন আমরা একটা ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করছিলাম, সেটা হচ্ছে ইমেজেস। আমরা বলছিলাম যে আমাদের যে দেখেন কতগুলি ইমেজ, আমাদের প্রায় এখানে 26টা ইমেজ আছে, টোটাল 26টা ইমেজ আছে। এই 26টা ইমেজ যদি আমরা ওখানে এই ফোল্ডারের ভিতর না রেখে যদি এখানে রাখতাম, এখানে এমনিতে আমাদের ফোল্ডার আছে কয়টা, 6টা ফাইল আছে আমাদের এখন অলরেডি। এই 6টা ফাইলের সাথে যদি আরও 26টা ফোল্ডার থাকতো, তাহলে আমার 32টা ফাইল হয়ে যেত। তখন আমি যে বলতাম HTML ফাইলটা খুঁজে বের করেন, 32টা ফাইল থেকে HTMLটা খুঁজে বের করতে স্ক্রল করতে 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 খুঁজে বের করা লাগতো। এই জন্য আমরা কী করছি, তখন ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করার জন্য আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করছি। ওই ফোল্ডারের ভিতরে আমরা সকল ইমেজেস রাখছি। এখন যদি আপনাদের যেমন ইন্ডেক্স ফাইল দেখেন, একটা ইন্ডেক্স ফাইল করছি আর একটা ইন্ডেক্স ফাইল করছি, এরকম যদি 50টা ইন্ডেক্স ফাইল হয়ে যায়, এবং এটার সাথে আমরা একটা CSS ফাইল তৈরি করছি, যদি আমাদের এরকম 50টা CSS ফাইল হয়ে যায়, তাহলে ঘুরে হলো কত, টোটাল হলো কটা, 100টা ফাইল হয়ে গেল। তো 100টা ফাইল কি আমাদের খুঁজে বের করার একটা কোশ্চেন হবে না? এর ভিতরে মনে করেন 5টা জাভাস্ক্রিপ্টের ফাইল আছে। তো এখন যদি বলি যে 5টা জাভাস্ক্রিপ্টের ফাইল খুঁজে বের করেন, টোটাল ফাইল হয়েছে আমাদের কত, 50টা 100টা, আর হচ্ছে 5টা 105টা। 105টা ফাইলের ভিতর থেকে খুঁজে খুঁজে জাভাস্ক্রিপ্টের ফাইল 5টা বের করাটা একটু কষ্টকর হয়ে যাবে না? আর বারবার খুঁজে খুঁজে আমি কীভাবে বের করবো বলেন? এই কারণে ইমেজেস ফোল্ডারটা আমি যেমন করে নিয়েছি, এটার পাশে যদি আমি একটা CSS ফোল্ডার করে নিই, একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার করে নিই, তো CSS যা যা আছে সব কিছু CSS ফোল্ডারের ভিতরে ঢোকা দেবে, যত CSS আছে। আর জাভাস্ক্রিপ্টের ফোল্ডারের ভিতরে যত জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সব জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে ঢোকা দেবে। তাহলে তো আমাদের এটা কী হলো, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করলো নাকি? ধরুন ইন্ডেক্স ফাইলগুলি মনে করেন এখানে রাখলাম, ইন্ডেক্স বলতে HTML ফাইলগুলি এখানে রাখলাম। শুধু ইন্ডেক্স ফাইলটি আমাদের কী করতে হবে, এই রুট ফোল্ডারে থাকতে হবে। বাকি যত ফাইল আছে সব আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই ফোল্ডারগুলিকে রাখার জন্য আমাদের আলাদা ফোল্ডার তৈরি করতে হবে। এখন আছে আরেকটা কথা, কিন্তু আমাদের কাস্টমভাবে তৈরি করা, যেমন সবগুলি আমাদের তৈরি করা না। এই স্ট্যান্ডার্ড CSSটা আমাদের তৈরি করা, ইন্ডেক্সটা আমাদের তৈরি করা, তারপরে আমাদের যে অ্যাবাউটটা আমাদের তৈরি করা, বা অন্য আরও CSS বা JS যদি আমরা তৈরি করি, এগুলো আমাদের কী হবে, নিজস্ব তৈরি করা থাকবে। এই নিজস্ব তৈরি করা ফাইলগুলিকে বলা হয় যে নিজের সম্পদ, মানে অ্যাসেট, নিজে তৈরি করা। এখন যখন আমি যদি বুস্টআপটা ইউজ করি, বুস্টআপও কিন্তু একটা থার্ড পার্টি একটা টুলস বা ফ্রেমওয়ার্ক। আমার থার্ড পার্টি যে জিনিসগুলো আছে, বুস্টআপের ভিতরে গেলে দেখুন অনেকগুলো CSS ফাইল আছে, অনেকগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, অনেকগুলো ফন্টের ফাইল আছে। তো ওই ফাইলগুলো এটার সাথে মিলে যাবে না? এই জন্য ওটাকেও যদি আমি আরেকটা ফোল্ডার তৈরি করে নিই, সেই ফোল্ডারের ভিতরে রেখে দিই, তাহলে তো আমাদের স্ট্যান্ডার্ডটা মেনটেন হলো। নতুবা আমি নিজেই খুঁজে পাবো না যে কোনটা আমার কাস্টম তৈরি করা CSS, কোনটা বুস্টআপের CSS, কোনটা আমার কাস্টম তৈরি করা JS, কোনটা আমার বুস্টআপের JS। এমনকি আমি যদি না চিনি, আমার এই প্রজেক্টটা যখন অন্য একজনকে দেবো,
মানে অন্য একজন ব্যাকএন্ড ডেভেলপার যখন ব্যাকএন্ডের কাজ করবে তখন সে বুঝবে কিভাবে কোনটা আপনার কাস্টম করা, কোনটা আপনার বুস্টার থেকে নেওয়া বা থার্ড পার্টি টুল থেকে নেওয়া। তো ঝামেলা হয়ে যাবে না? সেই কারণে আমরা এখান থেকে ফোল্ডার স্ট্রাকচারটা মেনটেন করি। ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করে তারপরে কাজ করি। ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করার আগে আমি এখানে কিছু ফোল্ডার তৈরি করে নিই। যেমন ধরেন আমাদের ক্লাস আজকে ক্লাস 24, এটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার। তো আমি বলছিলাম রুট ফোল্ডারে আর কিছু থাকুক বা না থাকুক, ইন্ডেক্স ফাইলটা থাকতেই হবে, index.html ফাইলটা থাকতেই হবে। এখন যেহেতু আমরা এই ফোল্ডারটাকে যখন আমরা ওপেন করে নিয়েছি VS কোডের মাধ্যমে, এখানে আসলাম, আমরা জানি এখান থেকেও আমরা ফোল্ডার এবং ফাইল তৈরি করতে পারি, এখান থেকেও আমরা ফোল্ডার এবং ফাইল তৈরি করতে পারি। আমি এখান থেকে আগে আমার ইন্ডেক্স একটা ফাইল তৈরি করে নিই, কারণ এই রুট ফোল্ডারে আমাদের কিছুই নাই, একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নিই। index.html নামে একটা ফাইল তৈরি করে নিয়েছি, আমাদের ইন্ডেক্স ফাইলটা হয়ে গেছে। এখন যদি আমি এখানে আসি দেখেন আমাদের ক্লাস 24 এর ভিতরে একটা index.html ফাইল তৈরি হয়ে গেছে, এটা এখানে থাকবেই। এই ফাইলটা তৈরি হওয়ার পরে আমাদের এখানে দুইটা ফোল্ডার তৈরি করতে হবে। এই ফাইলটার পাশে দুইটা ফোল্ডার কী হবে, একটা হবে অ্যাসেট ফোল্ডার অ্যাসেট নামের, একটা হবে ভেন্ডর নামের। আপনাকে ফোল্ডারগুলো তৈরি করে নিই, এখান থেকেও তৈরি করতে পারেন, আপনি চাইলে এখান থেকেও তৈরি করতে পারেন। যেহেতু এখান থেকে তৈরি করাটা আপনার কাছে অড মনে হলে আপনি এখান থেকে তৈরি করে নেবেন। Ctrl+Shift+N, আমরা পরবর্তী যে ফোল্ডারগুলো তৈরি করবো আমরা বেস কোড থেকে তৈরি করে নেব। এখন যেহেতু আপনারা প্রথম দেখতেছেন ফোল্ডার স্ট্রাকচার, এই জন্য আমি এখান থেকে তৈরি করতেছি যেন দেখতে আপনাদের সহজ মনে হয়। এখান থেকে করলাম assets assets নামের একটা ফোল্ডার তৈরি করলাম, আরেকটা ফোল্ডার তৈরি করে নেব ভেন্ডর নামে। আমরা তো ফাইল পাথের সিস্টেমটা তো বুঝি, যেমন আমরা ইমেজ দেওয়ার সময় কিন্তু আমরা ইমেজেস ফোল্ডারের ভিতর যেহেতু আসি, ইমেজেস ফোল্ডারকে ইমেজেস ফোল্ডারের নাম দিয়ে তারপর ইমেজের নাম দেওয়া লাগছে। এখন যেহেতু আমি ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতেছি, এই ফোল্ডারের কিন্তু পাত্রা জানা থাকতে হবে, মানে কোন ফোল্ডারের ভিতরে কোন জিনিসটা আছে, ওটাকে আমি ইমেজ হোক, যে কোনো সিএসএস হোক, যে কোনো জাভাস্ক্রিপ্ট হোক, সবগুলিকে কিন্তু ইমেজে এই ফোল্ডারের নাম দিয়ে কিন্তু লিখতে হবে, এটা মাথায় রাখবেন। এখন এই এসএস ফোল্ডারটা কী রাখবো আর ব্যান্ডার ফোল্ডারের ভিতরে কী লাগবে? এসএস ফোল্ডারের ভিতরে থাকবো আমাদের কাস্টম তৈরি করা যত কিছু আছে। আমরা ইমেজ তৈরি করবো না, আমাদের ইমেজেসগুলি থাকবে আমাদের অ্যাসেটের ভিতরে, কারণ ইমেজ তো আমাদের কাস্টমভাবে আনা, এটা তো আমি থার্ড পার্টি কোনো কারোর কাছ থেকে আনিনি। ইমেজ আমি নিজে ডাউনলোড করে আনছি বা নিজে কাস্টমাইজ করে নিয়েছি। ইমেজেসটা থাকবে আমাদের, তারপরে আমাদের নিজস্ব তৈরি করা জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট জেএস ফাইল থাকবে, নিজস্ব তৈরি করা আমাদের সিএসএস ফাইল থাকবে না, নিজস্ব তৈরি করা সিএসএস ফাইল থাকবে, আমাদের নিজস্ব তৈরি করা যা যা থাকবে সব থাকবে অ্যাসেটের ভিতরে। আর থার্ড পার্টি মানে আমি অন্য কারো কাছ থেকে যেটা আনবো, যেমন বুস্টআপ অন্য কেউ তৈরি করা, অন্য কারো তৈরি করা যত কিছু আছে, থার্ড পার্টি যত কিছু আছে সব কিছু রাখবো আমরা ভেন্ডরের ভিতরে। আমরা অ্যাসেটের ভিতরে ঢুকি, অ্যাসেটের ভিতরে ঢোকার পরে এখানে তো আমরা সব কিছু রাখতে পারবো না, কারণ আমার ইমেজ থাকতে পারে, অনেক ইমেজ থাকতে পারে, অনেক সিএসএস থাকতে পারে, অনেক জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, তিনটার জন্য আর তিনটা ফোল্ডার বানিয়ে নিব। এখানে আমরা Ctrl+Shift+N দিয়ে আমি একটা ইমেজেস ফোল্ডার বানিয়ে নিই। ইমেজেসের ভিতরে কী থাকবে, যত ইমেজ আছে সব থাকবে এখানে। Ctrl+Shift+N আর একটা আমি সিএসএস ফোল্ডার বানিয়ে নিই, সিএসএস ফোল্ডার বানিয়েছি। আমার যত কাস্টম তৈরি করা সিএসএস থাকবে সব থাকবে কোথায়, সিএসএস এর ভিতরে। আরেকটা ফোল্ডার বানিয়ে নিই জেএস, এই যে আমরা আরেকটা যত জেএস ফাইল আছে সব থাকবে কোথায়, জেএস এর ভিতরে। আর এই ভেন্ডরের ভিতরে আমরা রাখবো কি, ভেন্ডরের ভিতরে যত থার্ড পার্টি টুল আছে সব কিছু আমরা ভেন্ডরের ভিতরে রাখবো। এটা আমরা যেহেতু এখন থার্ড পার্টি টুল আনি নাই, বুস্টআপ আনি পালা, এটার ভিতরে রাখবো। আর অ্যাসেটের ভিতরে আমি বুঝতেই পারছি এখানে সিএসএস ফাইল থাকবে এটার ভিতরে, ইমেজেস থাকবে এটার ভিতরে, জাভাস্ক্রিপ্ট থাকবে এটার ভিতরে। আমি এখন যদি বেস করে চলে আসি, এই দেখেন আমাদের এই ক্লাস 24 এর ভিতরে আমাদের দুইটা ফোল্ডার এবং একটা ফাইল আছে। দুইটা কোথায় আছে, সমান্তরালে আছে, এজ অ্যাসেটস, এজ ভেন্ডর। ভেন্ডরের ভিতরে যদি আসি, ভেন্ডরতে কিছুই নাই, খালি, আমরা কিছু তৈরি করি নাই। যদি এসএস এর ভিতরে আই, দেখেন এসএস এর ভিতরে আমাদের তিনটা ফোল্ডার আছে, সিএসএস, ইমেজেস এবং জেএস। আচ্ছা, আমাদের এটা কি লেখাটা এগুলি কি বেশি ছোটো মনে হচ্ছে? দাঁড়ান আমি একটু বড় করে নিই। ও ফন্ট সাইজ তো ঠিকই আছে, কিন্তু এটাকে ছোটো মনে হচ্ছে, এটা আমরা ছোটো করে দিয়েছিলাম। এটা বড় করে দিই, আপনি দেখতে পারেন, এটাকে আমি একটু জুম করে নিয়েছি আর এখন দেখতে সুবিধা হচ্ছে না?
দেখা যাচ্ছে না? আমাদের এখানে এসএস এর ভিতরে দেখা না গেলে বলবেন, আর একটু জুম করে নেব। আমাদের এখানে এসএস এর ভিতরে আমাদের কি আছে দেখেন, এসএস এখানে আবার একটা জিনিস, এটা এই দেখেন তীর চিহ্নটা, এটা যে নিচের দিকে থেকে, তার মানে কি এটা ওপেন করা আছে। এটাকে যখন আমি এটা ক্লিক করবো, এখন দেখেন এটাও এদিকে ফেরানো আছে, এটাও এদিকে ফেরানো আছে, মানে দুটোই ক্লোজ করা আছে। যখন আমি এটার উপরে ক্লিক করব, এটা ওপেন হয়ে এটার ভিতরে কী কী আছে দেখা যাবে। যে সিএসএস আছে একটা, ইমেজেস আছে একটা, জেএস আছে একটা, তিনটাই ক্লোজ করা আছে। কারণ এগুলোকে যদি আমি ওপেন করি তারপরে কিছু নাই, কারণ আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে কিছুই নাই, ইমেজেস ফোল্ডারের ভিতরে কোনো ইমেজ নাই, জেএস ফোল্ডারের ভিতরে আমাদের কিছু নাই। এখন আমি এগুলির ভিতরে একটা একটা করে কী করবো, ফাইল তৈরি করে নেব। যেমন আমাদের একটা স্টাইল ডট সিএসএস ফাইল লাগবে না, এটা আমি কোথায় করবো, এই সিএসএস এর ভিতরে। এটার ভিতরে এটা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে লিখলাম নিউ ফাইল, আমার একটা ফাইল লাগবে। এখন তার ফোল্ডার না, স্টাইল ডট সিএসএস কি একটা ফাইল, STYLE স্টাইল ডট সিএসএস। এখন দেখেন আমাদের এই সিএসএস এর ভিতরে কি আছে, একটা ফাইল আছে স্টাইল ডট সিএসএস। ইমেজের ভিতরে আমাদের কোনো ইমেজ নাই, যখন ইমেজ ডাউনলোড করবো বা নিব তখন ওখানে রাখবো। জেএস এর ভিতরে আমরা একটা ফাইল তৈরি করে নেব কি, স্টাইল ডট জেএস বা সরি স্ক্রিপ্ট ডট জেএস, SCRIPT ডট জেএস। এটা মাথায় রাখবেন, আমাদের এই HTML ফাইলগুলোর এক্সটেনশন কি, ডট HTML। CSS ফাইলগুলোর এক্সটেনশন কি, ডট CSS। জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন কি, ডট JS। এখন এই তিনটা ফাইল আপনি এমনি, দুইটা ফাইল আপনি এমনি তৈরি করে রাখবেন, স্টাইল ডট CSS, স্ক্রিপ্ট ডট JS। এবার আপনি কাজ করেন বা না করেন, CSS যদি আপনি কাজ করার লাগে তাহলে করবেন, না করবেন, কিন্তু আপনি কি করবেন, তৈরি করে রাখতে হবে, তৈরি করে লিঙ্ক করে রাখতে হবে, যেন পরবর্তীতে আপনি কাজ করলে লিঙ্কে কোনো সমস্যা না হয়। এটা আমরা দেখবো। আমরা লিঙ্ক করতে জানি, স্টাইল ডট সিএসএস আমরা লিঙ্ক করছি না, এক্সটার্নাল স্টাইল ডট সিএসএস। যেমন ধরুন আমরা এই প্রজেক্টগুলোতে আমরা লিঙ্ক করছি না, এই প্রজেক্টগুলোতে আমরা লিঙ্ক করছি না, আমাদের ইন্ডেক্স ডট HTML এর মধ্যে কিন্তু আমরা স্টাইল ডট সিএসএসটা লিঙ্ক করছি, আবার অ্যাবাউট ডট HTML এর মধ্যে আমরা স্টাইল ডট সিএসএসটা লিঙ্ক করছি। ঠিক সেরকমভাবে আমাদের এগুলিও লিঙ্ক করে নিতে হবে। এখন যদি আপনারা এভাবে GUI-তে দেখতে চান, মানে এখান থেকে ফোল্ডার স্ট্রাকচারটা দেখতে চান আমি কী কী করলাম, ইন্ডেক্সের সাথে, ইন্ডেক্স না শুধু যতগুলি ফাইল থাকবে সবগুলির সাথে আমাদের CSS এবং জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করতে হবে। লিঙ্ক না করলে তো আমাদের এগুলি কাজ করবে না, কারণ যেহেতু এক্সটার্নাল CSS এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কোনো কিছুই কাজ করবে না। আমি অ্যাসেটের ভিতরে আসি, আসার পর আমাদের তিনটা ফোল্ডার আছে, একটা CSS, একটা ইমেজেস, একটা JS। CSS এর ভিতরে যখন ঢুকবো আমরা একটা ফাইল তৈরি করছি স্টাইল ডট CSS। যখন যাবো বেঁকে যাবো, ইমেজেসের ভিতরে আমাদের কোনো ইমেজ নাই। যখন আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে যাব, আমরা একটা ফাইল তৈরি করছি স্ক্রিপ্ট ডট JS। এবার আমাদের দেখেন এই ফোল্ডার স্ট্রাকচারটা এই মুহূর্তে আমাদের এখানে শেষ হয়ে গেছে, সেটা আবার ক্লিক করলাম, আবার আগের মতো হয়ে গেলো, মানে কলাপস হয়ে গেলো আর কি। এখন আমাদের ইন্ডিয়া ডট HTML ফাইলে আসি, এই ফাইলের মধ্যে আমার তিনটা ফাইলে এখন ওপেন হয়ে গেছে, না চাইলে এগুলো ক্লোজ করে দিতে পারি না, আমাদের কোনোটার মধ্যে কিছুই লেখি নাই। ইন্ডিয়া ডট ফাইলটা আমরা ওপেন করলাম, এখানে আমাদের একটা বয়লার প্লেট লাগবে না, বয়লার প্লেট কীভাবে বানাই বলেন, শিফট দিয়ে এক্সক্লেমেটরি সাইন যখন দিই, দিয়ে তারপরে একটা এন্টার দিলেই বা ট্যাব দিলেই আমাদের বয়লার প্লেটটা তৈরি হয়ে যায়। এখন কথা হচ্ছে গিয়া যে আমরা CSS কয়ভাবে ব্যবহার করতে পারি, আমরা কিন্তু বলছিলাম CSS কয়ভাবে ব্যবহার করা যায়, তিনভাবে। আমরা CSS তিনভাবে ব্যবহার করতে পারি, কিভাবে কিভাবে, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এটা বলতে এতক্ষণ লাগে কেন আপনার, তিনভাবে ব্যবহার করি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। আমরা এতদিন ধরে করছি কোনটা, এক্সটার্নাল। এখন যে স্টাইল ডট CSS ওপেন করছি বা তৈরি করছি, এটা আমাদের এক্সটার্নাল ফাইল। আর আমাদের ইনলাইন ফাইলটা কোথায় ব্যবহার করি, এই যে হেডের ভিতরে এখানে স্টাইল লিখি। আর ইনলাইনটা কোথায়, আমাদের লাইনের মাঝখানে। আর তিন লাইন ব্যবহার করতে হয়, ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এবার কোশ্চেন আসছে, এবার কোশ্চেন হবে এটা যে আমাদের বুস্টআপ কীভাবে ব্যবহার করা যায়। আমাদের বুস্টআপ দুইভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে গিয়া ডাউনলোড করে, আমাদের বুস্টআপটাকে ডাউনলোড করে তারপর আমরা ইউজ করতে পারবো। আর একটা হচ্ছে গিয়া ডাউনলোড না করে আমরা তাদের সিডিএন, হ্যাঁ এমসি করে আসলে বড় আমাদেরকে কোশ্চেন করবে, এবার তো কোশ্চেন করবে এটা, হ্যাঁ। কারণ আপনাকে সিডিএন বলবো না, বুস্টআপ দিয়ে ব্যবহার করা যায়, তো যেহেতু বুস্টআপের প্রজেক্ট করবেন, অ্যাক্সেসরি আজ করবে, বুস্টআপ কীভাবে ইউজ করা যায় একটা বলবেন দুইভাবে। একটা হচ্ছে আমাদের সিডিএন দিয়ে, আরেকটা হচ্ছে কি আমাদের মানে একটা সিডিএন লিঙ্ক করে, একটা আমরা ডাউনলোড করে লিঙ্ক করে। সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটার শর্ট ফর্ম হচ্ছে কি অ্যাপ্লিকেশন হচ্ছে কি CDN। দুইভাবে করা যায়, আমরা দুইভাবে দেখবো, প্রথম ডাউনলোড করে দেখবো, তারপরে আমরা সিডিএন দিয়ে দেখবো।
এখন এটা আমি যেহেতু যখন সিএসএস বোঝাইছিলাম 3 ভাবে সিএসএস করা যায়, 3টা কোনটার কি অসুবিধা, কোনটার কি সুবিধা, এবং কোনটা সবচেয়ে বেশি পাওয়ারফুল আমরা সবগুলোই বলছিলাম, সুবিধা অসুবিধা সহ বলছিলাম। এখন আমাদের ইয়াতে এই যে বুস্টারটা যখন ইউজ করা যায় 2ভাবে ইউজ করা যায় কেন? একভাবে না করে একভাবে করতে পারবো, একভাবে না করে একভাবে কেন করবো? আপনার মনে প্রশ্ন আসতে পারে না? এর সুবিধা কি অসুবিধা কি? ডাউনলোড করে ইউজ করলে সুবিধা কি অসুবিধা কি? আর সিডিএন দিয়ে ইউজ করলে সুবিধা কি অসুবিধা কি? দুইটারই সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। এটা মনোযোগ দেন। আমরা ডাউনলোড করে যদি ইউজ করি তাহলে কি হবে? মনে করেন আমরা ডাউনলোড করলাম, এখন বুস্টআপ ভার্সন আছে, মনে করেন যে 10.2.3 একটা ভার্সন আছে, আমি এটা ইউজ করলাম, ডাউনলোড করি, এটা কি আর আপডেট হবে? ডাউনলোড করে নিচ্ছি, আপডেট হবে কি হবে? আপডেট হবে না। কিন্তু আমি যখন এই বুস্টআপ দিয়ে ডাউনলোড করে বুস্টআপ দিয়ে যখন আমি ওয়েবসাইট তৈরি করছি, এই ওয়েবসাইটটা যদি অন্য একজন ওপেন করতে চায়, সে যদি অনলাইনে নাও থাকে, অফলাইনে থেকেও যদি ক্লিক করে, তাহলে ওটা ওপেন হয়ে যাবে, সব কিছু দেখতে পারবে সে। ডিজাইন, যত ডিজাইন আছে পোস্টারের যত ডিজাইন আছে সব ডিজাইন সে দেখতে পারবে। কেন? ডাউনলোড করা ফোল্ডার। তার মানে কি আপনি অফলাইনে থেকেও ওয়েবসাইটের অ্যাক্সেস পাবেন, ওয়েবসাইটে দেখতে পারবেন। এটা হচ্ছে কি আমাদের কি সুবিধা, ডাউনলোডের সুবিধা হচ্ছে এটা, আপনি অফলাইনে থেকেও দেখতে পারবেন, অনলাইনের প্রয়োজন নেই। অনলাইন থেকেও দেখতে পারবেনই, অফলাইন থেকেও দেখতে পারবেন। আর অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে কি, এটা তো আপডেট হবে না, ম্যানুয়ালি বারবার আপডেট করতে হবে। এখন থেকে আজ থেকে 6 মাস পরে কি ভার্সন কি বুস্টার একই থাকবে? এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তখন এটা আপডেট হবে না, এটা পুরোনো ভার্সনটাই পরে থাকবে, আবার নতুন করে ম্যানুয়ালি আপডেট করতে হবে। এটা হচ্ছে অসুবিধা। তো সুবিধা অসুবিধা দুটো বললাম না ডাউনলোডের। এবার আছে সিডিএনেরও সুবিধা অসুবিধা এরকমই। কীরকম? সিডিএনের সুবিধাটা হচ্ছে এটা যে আপনি সিডিএন ইউজ করে দিলেন, ইউজ করার পরে বুস্টআপটা আপডেট করলো, আপনারা কিছু করা লাগবে না, যেহেতু আমরা সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক থেকে এটা অটোমেটিকলি নিয়ে নিবি, আপডেট অটোমেটিকলি সে নিয়ে নিবে, আপনাকে আর আপডেট করতে হবে না। প্রতিদিন আপডেট হচ্ছে, বুস্টআপ প্রতিদিন আপডেট হবে, এটা আমার সুবিধা। এবার হচ্ছে অসুবিধা, ওই যে এটা দেখি আপনি অফলাইনে চলে আসতেন, অফলাইন থেকে বুস্টারের প্রজেক্টটা রান করতে চাইছেন, আমরা এটা রান করবো না, দেখবেন ডিজাইন কিছুই নেই। কেরে? সে তো আপনার ডাউনলোড করান না, সে তো অনলাইন থেকে নেওয়া। এটা না থাকলে অনলাইন থেকে দেওয়া যাবে? আপনি ইন্টারনেট ছাড়া কি ফেসবুক ঢুকতে পারেন, বা ফেসবুক চালাতে পারেন, আপনি অন্যান্য কোনো ইউটিউব চালাতে পারেন? এরকমই দেখি ডাউনলোড করা থাকলে আপনি অফলাইন থেকে করতে পারবেন, ডাউনলোড করা না থাকলে অনলাইন থেকে করা যাবে না। এটা হচ্ছে দুইটার সুবিধা এবং অসুবিধা। তো আমরা ডাউনলোড করে করাটা একটু প্যারা মনে হয়, যে ডাউনলোড করো তারপরে ইউজ করো, তাই আমরা বেশিরভাগ সময় সিডিএনটা ইউজ করি। আরেকটা অসুবিধা আছে সিডিএন, অসুবিধা কি? আপনি যখন ইয়াটা বুস্টারটা যখন ডাউনলোড করে ফেলবেন, এটা কোনো বাফার করার কোনো অপশন নাই, এটা কোনো সার্ভারে না, আপনার নিজস্ব পিসিতে আছে এটা, নাকি নিজস্ব পিসি থেকে আপনি আপলোড করতেছেন, আপনার পিসিটা ফাস্ট হলেই এটা ফাস্ট থাকবে। কিন্তু ওটা যেমন আমাদের এই যে অনলাইন থেকে যেমন অফলাইনে গেলে আমাদের সিডিএন থাকলে হবে না, পাশাপাশি হচ্ছে মনে করেন কোনো কারণে আপনাদের সিডিএন নিয়েছেন, মানে কি এটা ক্লাউড থেকে নিয়েছেন, যে ক্লাউড থেকে নিয়েছেন, যে পোস্টারটা আপলোড করে মনে করেন তার সার্ভার কোনো কারণে স্লো হয়ে গেছে বা ডাউন হয়ে গেছে, সেটা সার্ভার যে ডাউন হয়ে যায়, পোস্টেবল সার্ভারে যে ডাউন হয়ে যায়, তখন তো আপনার ওয়েবসাইটে ডাউন হয়ে যাবে, কারণ শুধু ঘুরতেই থাকবে, কারণ সে তো ওই সার্ভার ডাউন ওখান থেকে নিয়ে আসতে পারতেছে না, ডাটা নিয়ে আসতে পারতেছে না, ডিজাইন নিয়ে আসতে পারতেছে না। তবে এটা খুব কমই হয়, কারণ বুস্টআপ এত বড় একটা কোম্পানি, এত বড় একটা জিনিস, এত বড় একটা ফ্রেমওয়ার্ক, এটা সহজে ডাউন হবে না, কারণ এরকম কোটি কোটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে বুস্টআপ সিডিএন দিয়ে, তা কি সহজে ডাউন হওয়ার পসিবিলিটিটা খুবই কম। তবে যদি হয়ে যায় তাহলে সব ওয়েবসাইটে ডাউন হয়ে যাবে। এই জন্য আমরা বেশিরভাগই আমরা সিডিএন ইউজ করি, এবং সিডিএনটা ইউজ করাও সহজ, এবং কি ইউজ করলে আপডেট করাটারও কোনো প্যারা নাই। আর ডাউনলোডটা কি একটু প্যারা, মানে এগুলো ডাউনলোড করো আবার ডিলিং করে দেবো, অনেক ঝামেলা, পাশাপাশি হচ্ছে কি আপডেট করাটাও নেওয়া ঝামেলা। তাহলে আমরা দুইভাবে দেখবো। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কীভাবে আমাদের বুস্টারটা ডাউনলোড করে ইউজ করা হয়। আর ডাউনলোড করে আমরা রাখবো কোথায়? ভেন্ডরের ভিতরে, কারণ আমরা কোথায় বলছি ভেন্ডরটা হচ্ছে আমার থার্ড পার্টি ইউজের জন্য। এখন চলে আসি বুস্টআপে, লিখবেন bootstrap.com, এই যে বুস্টআপ। আমাদের বুস্টআপ লেটেস্ট ভার্সন কোনটা? 5, বুস্টআপ 5 বা বুস্টআপ লিখলে বুস্টআপ 5 চলে আসবে। দেখেন আমাদের getbootstrap.com, এটা আমাদের বুস্টআপের ওয়েবসাইট। এটাতে যখন ক্লিক করবো আমরা বুস্টআপে চলে আসছি। এই দেখেন এই বুস্টআপের মধ্যে সব কিছু ডিজাইন করা আছে, দেখতে পারবেন।
এখন আমাদের কি করতে হবে, বুস্টারটা ডাউনলোড করতে হবে। এই দেখেন এখানে বুস্টারের ভার্সন আছে, এখন বুস্টার 5, যখন এটাতে ক্লিক করবেন এই দেখেন আরও লেটেস্ট ভার্সন আছে। একবার লেটেস্টটা কোনটা, 5.2.x, এটা হচ্ছে লেটেস্ট। এই যে আমরা এখন একবারে 5.2 লেটেস্ট ভার্সনে চলে আসছি। চলে আসার পর আমরা এখন নিচে আসবো, এখানে আমাদের কিছু বয়লার প্লেট দেখবো। এই যে বুস্ট আপনি যে বয়লার প্লেটগুলি ডিজাইন করে রাখছি, এই দেখেন এখানে সিডিএন সহ বয়লার প্লেটগুলি কি ডিজাইন করে রাখছে, এই দেখেন সিডিএন লিঙ্ক সহ, এগুলি আমাদের সিডিএন লিঙ্ক, সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কিন্তু আমরা ডাউনলোড করবো, ডাউনলোড করে ইউজ করবো আগে। এই জিনিসে আসে দেখেন ইন্ট্রোডাকশনের পরে আছে কি ডাউনলোড। এখানে যখন ক্লিক করবেন তখন আপনি যে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। নিচে আসবেন, এটা হচ্ছে কম্পাইল্ড সিএসএস অ্যান্ড জেএস, কিছু কম্পাইল করা। আর এটা হচ্ছে আমাদের সোর্স ফাইল, আমরা কম্পাইলটা নিয়ে নিই, কম্পাইলটা নিয়ে নেব, সোর্স ফাইল নেওয়া লাগবে না। এই দেখেন এখন আমাদের ডাউনলোড হবে কোথায়, বুস্টআপ 5.2 ডিক্সপার্ট.জিপ, জিপ আকারে ডাউনলোড হবে বুস্টআপের ফাইলগুলি। এটা আমরা কোথায় ডাউনলোড করবো, এটা আমরা এখান থেকে লোকেশনটা দিয়ে দিতে পারবো, বা আমরা এখান থেকে কী করতে পারবো, ডাউনলোডসের মধ্যে ডাউনলোড করেও আমরা পরবর্তীতে আমাদের জায়গা মতো যেখানে নেওয়া প্রয়োজন নিয়ে নিতে পারবো। আমি সেভ দিয়ে দিলাম, ডাউনলোড হওয়া শুরু হলো। আমার ডাউনলোড হয়ে গেছে, এখানে ক্লিক করলাম। এই দেখেন আমাদের ডাউনলোডসের মধ্যে যে ডাউনলোডসের মধ্যে আমাদের পোস্টার ডাউনলোড হয়ে গেল। এখন এটাই কী করবো, আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আমরা নেবো কোথায়, আমাদের প্রজেক্টটা যেখানে আসে সেখানে নিয়ে যাবো। কোথায় আছে আমাদের ক্লাস নাম্বার 24 ভিতরে কোথায় নেবো, ভেন্ডর নেবো না, এই যে ভেন্ডরের ভিতরে না এখানে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে। কিন্তু এটা আছে কি জিপ ফাইলটাকে আনজিপ করে নিতে হবে না, কিন্তু জিপ ফাইল ডাউনলোড হয়েছে, এখান থেকে এটাকে কী করলাম আনজিপ করে নেব। এটাকে রাইট ক্লিক করলাম, এই যে আমাদের উইন্ডার থেকে যে এক্সট্রাক্ট, হ্যাঁ এক্সট্রাক্ট যখন ক্লিক হ্যাঁ 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 এটাই আমাদের বুস্টারটা ইয়ে হয়ে যাবে, এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমাদের জিপ ফাইলটার প্রয়োজন আছে না, আমাদের জিপ ফাইলের প্রয়োজন না, আমি এটাকে ডিলিট করে দিলাম। ফাইলের তো ক্র্যাক আপনি আমাদের বুস্টার থাকলে হয়েছে। এখন আপনি চাইলে এই বুস্টারটাকে কী করতে পারেন, রিনেম করে নিতে পারেন। রিনেম কীরকম, এই যে এতটুকু আছে না, এতটুকু ফালা দিতে পারেন, এতটুকু ফালা শুধু বুস্টার রাখতে পারেন। এইগুলো রাখলেন না, কিন্তু আমরা রাখবো। কেন রাখবো, আজ থেকে 6 মাস পরে যখন আমি এখানে আসবো, তখন আমি যে বুস্টাপের কোন ভার্সনটা ইউজ করছিলাম তখন কিন্তু জানবো। আর যেটা এখন থাকে তাহলে আমি জানবো বুস্টাপ 5.2.3 এই ভার্সনটা আমি ইউজ করছিলাম, সেই জন্য আমি এটা রেখে দেবো। এখন এটার ভিতরে ঢুকি, এই দেখেন তার সিএসএস এবং জেএস দুইটাই দেওয়া আছে। এখন যদি আমি সিএসএস এর ভিতরে ঢুকি, এই দেখেন কতগুলো সিএসএস, বুস্টাপের কত 32টা আইটেম, বুস্টাপের 32টা সিএসএস ফাইল আছে। এবার বলছেন আমি কেন আমি অ্যাসেট ফোল্ডার করলাম আলাদা আর ব্যান্ডার ফোল্ডার করলাম আলাদা। এখন যদি এই সিএসএসগুলিকে নিয়ে সেটা যদি আমার এই 32টা সিএসএস যদি আমার ওই অ্যাসেটের ভিতরে ওই সিএসএসটার পাশে রাখি, সবগুলি কোড, হাজার হাজার লাইন কোড আছে বলে তো আপনার ডিজাইন কাজ করবে, না তো ডিজাইন কাজ করতো না। এখন এই কোডগুলিকে আমি যদি এই ফাইলগুলিকে যদি আমার ওই স্টাইল ডট সিএসএস ফাইলের সাথে রাখি, তাহলে আমার নিজের স্টাইল ডট সিএসএস ফাইল খুঁজে পেতে কষ্ট হবে নাকি, ঝামেলা হয়ে যাবে না একটা। এই জন্য এটাকে আলাদা রাখলাম। আবার যখন জেএস ফোল্ডারে যাবো, জেএসে দেখেন আলাদাভাবে অনেকগুলো জেএস ডিজাইন করা আছে, এখানে দেখেন প্রায় 12টা ফাইল ডিজাইন করা আছে। সো এই জন্য আমাদের এটার জন্য বুস্টাপের এই জন্য এটা আলাদা থাকবে, আর আমাদের তৈরি করাগুলি আলাদা থাকবে। এই যে এখান থেকে এই ব্যান্ডারতে থাকবে আমাদের বুস্টাপের ফাইল, আর এখান থাকবে আমাদের কত নিজস্ব তৈরি করা ফাইল। এই স্ট্যান্ডার্ড মেনটেন করে সারা পৃথিবী ডেভেলপ করে। এটা যদি থাকে তাহলে আপনার প্রজেক্ট যদি অন্য কাউকে দেয়, ব্যাকএন্ড ডেভেলপার কাছে দেয়, ডেভেলপার প্রথম চোখের দেখে বুঝে ফেলবি, ও আচ্ছা এটার ভিতরে ব্যান্ডার যেহেতু এটা হচ্ছে আমাদের থার্ড পার্টি যত টুলস আছে এগুলির ফাইল, আর এটার ভিতরে আমাদের যত কাস্টম ফাইল আছে এগুলি ফাইল, সে সহজে কাজ করতে পারবে, সে বুঝে ফেলবে। আপনার তাকে আর বলে দিতে হবে না, নাহলে দেখবেন সে আপনাকে ফোন দিবে, এই করবে সেই করবে, ভাই তুইটা কোনটা কোথায় রাখছেন, খুঁজে পাই না আমি, কোনটার মধ্যে কী ডিজাইন করছেন। তো এটা যদি করে দেন তার সমস্যা আছে, না করে দিলাম। এখন আমাদের কাজ কি ইন্ডেক্স ফাইলের সাথে এগুলি লিঙ্ক করা, লিঙ্ক না করলে আমাদের ডিজাইন হবে না। এখন আসি আমাদের বুস্টআপে চলে আসি, এটা কি হচ্ছে এগুলি সিলেক্ট করে ইয়া করে দিই, ক্লোজ করে দিই, এগুলো এর আগের ক্লাসের। তো ওটা আপনার দেখানোর জন্য করছিলাম।
এগুলো ক্লোজ করে দিলাম। সেটা একটু হ্যাং হয়ে দাঁড়ান, একটা রিফ্রেশ দিয়ে নিই। আমাদের এমনিতেই অনেক কিছু খোলা আছে, কিছুটা অনেক স্লো কাজ করতেছে, অনেকক্ষণ যাবো ওপেন তো সকাল থেকে। আচ্ছা দেখেন আমাদের কী করছি, স্টার্ট আপ বলার টানটা তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে মনে করে লিখে দিলাম কি, ধরেন S1, এখানে লিখলাম SELLO হ্যালো ওয়ার্ড লিখে দিলাম। এটাকে যদি আমরা ইয়া দিই, ওপেন উইথ লেকচারার দিই, আমাদের হ্যালো ওয়ার্ড লেখাটা চলে আসে। তার মানে কি আমাদের ইন্ডেক্স ফাইল ঠিকঠাক মতো কাজ করতেছে। কিন্তু আমরা কি কোনো বুস্টআপ ইউজ করছি না, কোনো বুস্টআপ কোনো এই পর্যন্ত কোনো বুস্টআপ ইউজ করি নাই। এখন আমাদের কাজ কি, আমাদের বুস্টআপটাকে লিঙ্ক করে দেওয়া, এবং বুস্টআপের সিএসএসটাকে লিঙ্ক করে দেওয়া, এবং আমাদের নিজস্ব কাস্টম সিএসএসটাকে লিঙ্ক করে দেওয়া। বুস্টআপের জেএসটাকে লিঙ্ক করে দেওয়া, আমাদের কাস্টম জেএসটাকে লিঙ্ক করে দেওয়া। এগুলো আমাদের দুইটাই লিঙ্ক করে দিতে হবে। এখন লিঙ্ক করবো কোথায়, আমরা জানি টাইটেল নিচে এসে লিঙ্ক করতে হয়। টাইটেলের নিচে আসলাম, আর টাইটেলটাকে আমরা এখানে বলে দিলাম বুস্টআপ। বেসিক্স লিখি, বুস্টআপ বেসিক্স লিখলাম। এখান থেকে রেফারেন্সটা একটু অফ করে নিই, বুস্টআপ বেসিক্স লিখলাম। এই জায়গায় এসে আমরা কী করবো, এখানে লিঙ্ক করে দেবো। আমি বুস্টআপটাকে লিঙ্ক করবো এবং আমাদের স্টাইলডট সিএসএস দুইটাকে লিঙ্ক করবো, বুস্টআপের সিএসএস এবং স্টাইলডট সিএসএস। আবার নিচে এসে আমাদের জাভাস্ক্রিপ্ট, বুস্টআপের জাভাস্ক্রিপ্ট এবং আমাদের নিজস্ব কাস্টম জাভাস্ক্রিপ্ট দুটোই লিঙ্ক করে দেবো। তো আমি এখন কোনটাকে আগে লিঙ্ক করবো, বুস্টআপেরটাকে লিঙ্ক করবো নাকি আমাদের স্টাইলডট সিএসএসটাকে লিঙ্ক করবো? আমাদের বুস্টআপটাকে আগে লিঙ্ক করবো, বুস্টআপটাকে উপরে দেবো, আমাদের স্টাইলডট সিএসএসটাকে নিচে দেবো। কেন দেবো জানেন? কারণটা হচ্ছে কি, আমাদের যে কোড আছে, আমাদের এই কোডগুলিকে ব্রাউজার কীভাবে পড়ে, এই কোডগুলোতে ব্রাউজার তো আমাদের এখান থেকে লেখাগুলো তো আস্তে 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 ব্রাউজার পড়ে আনে না। না পড়লে কি সেই বুঝতে পারতো আমি কী লিখতে চাইছি, সে আউটপুট দেখাতে পারতো? ব্রাউজার পরে আসে। সে কীভাবে পড়ে, আপনার একটা বই দিলে আপনি বইয়ে কীভাবে পড়বেন? নিচ থেকে উল্টা পড়ে যাবেন নাকি উপর থেকে পড়ে আসবেন? আর ডান দিক থেকে পড়বেন নাকি বাম দিক থেকে পড়বেন? বাম দিক থেকে পড়বেন না, ডান দিক থেকে কোরআন শরীফ পড়ে ডান দিক থেকে। এটা বইটা কোন পাশ থেকে পড়ে, ডান দিক থেকে পড়ে? পাগল হয়ে গেছেন নাকি আপনি? আমাদের বইগুলি পড়ে কোথা থেকে? বাম দিক থেকে। আর বইগুলি বাম দিক থেকে যেমন ঠিক তেমনি ব্রাউজারে এভাবে পড়ে। কীভাবে পড়ে? সে উপর থেকে পড়তে 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 একটা একটা লাইন করে পড়তে 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 নিচে আসে আপনার মতোই। আবার এই বাম দিক থেকে পড়তে পড়তে ডান দিকে যায়, মানে কি এখান থেকে DOCTYPEHTML এটা শেষ, আবার নিচে আসে এটা পড়ে, এরপর আবার নিচে আসে এটা পড়ে, মানে বাম থেকে ডানের দিকে যায়, পাশাপাশি উপর থেকে আস্তে 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 একটা লাইন করে নিচের দিকে পড়ে। এখন বুস্টআপটা যদি আমি নিচে দিই, আমার স্টাইলডট সিএসএসটা যদি আমি উপরে দিই, তাহলে কি হবে? সে প্রায়োরিটিকে পাবে বেশি। যেটা নিচে পরে থাকবে এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে, আর যেটা আগে পাবে সেটার প্রায়োরিটি খুব কম পাবে। কেন? সে তো আগে এটা পরে নিছে, পরে নিয়ে সেরকম ডিজাইনটা করছে, যখন নিচে আসবে তখন কি করবে, সেটাকে ওভাররাইট করে দেবে। বুঝতে পারছেন? মানে নিচে যেটা থাকবে সেটার প্রায়োরিটি সবসময় বেশি থাকবে। তো আমরা যদি বুস্টআপের প্রায়োরিটি যদি বেশি দেই, তাহলে আমি যে ডিজাইনটা করবো আমার ডিজাইনকে বুস্টআপ কী করবো, ওভাররাইট করে দিবি। এই জন্য আমি চাচ্ছি যে বুস্টআপের উপরে থাক, আমরা যেন ইচ্ছা করলে আমাদের নিজস্ব কাস্টম সিএসএস দিয়ে বুস্টআপকে ওভাররাইট করতে পারি, আমার পাওয়ার বেশি থাকুক। তার মানে কি আমারটা থাকবে নিচে, বুস্টআপটা থাকবে উপরে। এই জন্য এখানে বুস্টআপটা আমি আগে ডিজাইন করবো, লিঙ্ক করবো, করে দেবো LINK লিঙ্ক। লিঙ্ক দিলে আমাদের রিলেশন টাইপ SREF চলে আসে। এখন SREF এর ভিতরে বুস্টআপটা সিএসএসটা ডিজাইন করে দেবে। বুস্টআপ সিএসএসটা আছে কোথায়? ভেন্ডরের ভিতরে। ভেন্ডরের ভিতরে গেলাম, ভেন্ডরের ভিতরে যাওয়ার পরে কোথায় যেতে হবে? সিএসএস এর ভিতরে যেতে হবে। তারপরে আমাদের অনেকগুলি ফাইল আসছে, সেখান থেকে আমরা একটা ফাইলকে, সবগুলি ফাইলকে করবো না, শুধুমাত্র একটা ফাইলকে করবো। কোনটাকে করবো আমি দেখা দিচ্ছি। আগে আমি ভেন্ডর দিয়ে ওখানে যাই দিই VEN। আচ্ছা আগে ইয়ার থেকে দেখে আনি, এখান থেকে আগে দেখে আনি। ভেন্ডরে আসবো, আসার পরে বুস্টআপের ভিতরে আসবো, আসার পরে আমাদের সিএসএস এর ভিতরে আসবো, আসার পরে আমাদের অনেকগুলি সিএসএস ফাইল আছে। এই সবগুলি সিএসএস ফাইল আমাদের ইয়া করা লাগবে না। এখান থেকে আমরা শুধু একটা সিএসএস ফাইলকে আমরা, সবগুলি আলাদা কাজ আছে, সব
সবগুলো লাগবে না, একটাকে করে নেব কি, দেখবেন বুস্টআপ ডট অল ডট মিন ডট সিএসএস যে ফাইলটা আছে, বুস্টআপ অল মিন সিএসএস এই ফাইলটা কোথায় আছে খুঁজে বের করেন। একটা হচ্ছে বুস্টআপ সিএসএস, বুস্টআপ মিন ডট সিএসএস। কেন আমি আপনাকে এখান থেকে দেখাই দিই, কিন্তু আপনি বুঝবেন না। এখানে যখন আসবেন, আমরা যখন সিডেনে আসবো, দেখেন আমাদের সিডেনের মধ্যে সে কোনটা লিঙ্ক করে রাখছে। ও বুস্টআপ মিন ডট সিএসএস দেখেন এখানে আছে কি একটা, এই যে আমাদের কোনটা লিঙ্ক করে রাখছে, বুস্টআপ ডট মিন ডট সিএসএস। আবার জাভাস্ক্রিপ্টের জন্য কোনটা করছে, বুস্টআপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস। তা আমাদের এই দুটো জিনিস লিঙ্ক করে দিতে হবে, একটা হচ্ছে বুস্টআপ ডট মিন ডট সিএসএসটা লিঙ্ক করে দিতে হবে, আর বুস্টআপ ডট বান্ডেল ডট মিন ডট জেএসটাকে লিঙ্ক করে দিতে হবে। এখানে আসি, এখান থেকে আমরা দেখবো যে বুস্টআপ ডট মিন ডট সিএসএস কোথায় আছে। এই বুস্টআপ ডট সিএসএস এটা না, তাতে মিন নাই। ঠিক আছে, 3 নাম্বারটা বুস্টআপ ডট মিন ডট সিএসএস, এটাকে লিঙ্ক করে দিতে হবে। তাহলে আমরা এখানে আসি, আমাদের ভেন্ডরের ভিতরে আছে কি, যে বুস্টআপ এটা আছে, এই ফোল্ডারে ঢুকলাম, এটা ঢোকার পরে আছে কি সিএসএস আছে, সিএসএস ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে খুঁজে বের করবেন বুস্টআপ ডট মিন ডট সিএসএস কোনটা আছে, বুস্টআপ এখান থেকে খুঁজে বের করবেন। আন্দাজে দিলে কিন্তু হবে না, এই দেখেন বুস্টআপ ডট মিন ডট সিএসএস চলে আসছে। অন্য একটা দিলে কিন্তু কাজ করবে না, বুস্টআপ ডট মিন ডট সিএসএস দিয়ে দিলাম। এটাকে আমি একটু ইয়ে করে নিলাম, ওয়ার্ড ড্রাইভ করে নিই। এই দেখেন বুস্টআপ ডট মিন ডট সিএসএসটা করেন। এটার পরে এসে আমি কী করবো, আমার নিজের কাস্টমটা করে দেবো। আবার লিঙ্ক দিলাম। এখন আমার নিজের কাস্টম সিএসএসটা কোথায় আছে, অ্যাসেটের ভিতরে। এখন যাতে হবে কোথায়, আমার অ্যাসেটস ডাবল এস অ্যাসেটসে গেলাম, অ্যাসেটসের ভিতরে কোনটা যাবো, সিএসএস। সিএসএসের ভিতরে আছে কি স্টাইল ডট সিএসএস, আমাদের ইয়া লিঙ্ক করা শেষ। তার মানে কি আমাদের বুস্টআপের সিএসএসটাও লিঙ্ক করা শেষ, আমাদের স্টাইল কাস্টম সিএসএসটাও লিঙ্ক করা শেষ। এবার হচ্ছে জাভাস্ক্রিপ্টের পালা। জাভাস্ক্রিপ্ট কোথায় লিঙ্ক করবো, জাভাস্ক্রিপ্ট সব সময় একবারে বডি শেষ যেখানে সবার নিচে কোড থাকবে, জাভাস্ক্রিপ্টের কোড যত কোড আছে 10,000 লাইন কোড থাকবে, 10,000 লাইন কোডই করবেন উপরে। আপনি কি না না বডির নিচের বডির আগে, এই বডি শুরু হয়েছে, এই বডি শেষ হয়েছে। আপনি 10,000 লাইন কোডও হোক, আপনি কি বডির নিচে কোড লিখতে পারবেন, এইচটিএমএল নিচে কোড লিখতে পারবেন? সকল কোড কিন্তু আমাদের এই বডি থেকে শুরু করে এই বডি পর্যন্তই হবে, বডির ভিতরে হবে। এই জন্য এটা লাস্টে একবারে লাস্টে আসে, মানে যত কোড আছে সব এখান থেকে শুরু করা, যত কোড 10,000 লাইন কোড থাকবে, 10,000 লাইন কোডই থাকবে, কিন্তু সবার শেষে এই বডির আগে থাকবে কে, জেস। জেস ফাইলটাকে আমরা এখানে লিঙ্ক করে দেবো। তাহলে এখানে লিঙ্ক করে দিই, LINK, ও সরি এটা তো লিঙ্ক না, এটা স্ক্রিপ্ট দিয়ে নিতে হয়, আমাদের স্ক্রিপ্ট, আমাদের জাস্ট লিঙ্ক করতে হয় কি দিয়া, স্ক্রিপ্ট দিয়ে। এখানে স্ক্রিপ্ট ডট সোর্স, যেহেতু আমরা স্ক্রিপ্টের মধ্যে, যেমন আমরা এখানে যেমন লিঙ্কের মধ্যে SREF, আর স্ক্রিপ্টের মধ্যে হচ্ছে কি সোর্স, আমরা সোর্সটাকে দিয়ে দেবো। দেখেন স্ক্রিপ্ট সোর্স, এটা যেমন আমাদের লিঙ্ক শুরু হয়েছে, লিঙ্ক শেষ হচ্ছে, শেষে এটার ভিতরে লিঙ্কটা হয়ে গেছে। আমাদের স্ক্রিপ্ট শুরু হবে, এটা হচ্ছে আমাদের কি সেলফ ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের কি যে তার প্যার ট্যাগ, মানে হচ্ছে কি একটা সেলফ ক্লোজিং ট্যাগ না, এটা শুরু আছে এবং শেষ আছে। এটার যে স্ক্রিপ্ট শুরু হলো, স্ক্রিপ্ট শেষ হলো, এটার মাঝখানে যে SRC আছে, SRCর ভিতরে ওই লিঙ্কটা দিয়ে দিতে হবে। এটা যেমন SRF এর মধ্যে দেয়, এটা দিতে হবে কোথায়, SRCর ভিতরে। তো আমাদের ভেন্ডরের মধ্যে যেতে হবে না, বুস্টআপের যাওয়ার জন্য গেলাম, ভেন্ডর VEN, ভেন্ডরের ভিতরে কি আছে, বুস্টআপ 5.2.3 ডিস্ট, এটার ভিতরে গেলাম, এর ভিতরে আছে কি জেএস গেলাম। এখান থেকে আমি জেএস কোডটা নেব, বুস্টআপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস, এই 2 নাম্বারটা আমাদের বুস্টআপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস, এটাকে নিয়ে নেব। এই যে আমাদের নেওয়া শেষ, বুস্টআপের জেএস নেওয়া শেষ, কিন্তু আমাদের কাস্টম জেএস একটা বাকি আছে না, এটাকে নিয়ে নেব। এখন লিখবো আবার স্ক্রিপ্টের যে সোর্সটা আছে, সোর্সটা নিয়ে নেব। এখন আমাদের কাস্টমটা আছে কোথায়, অ্যাসেটের ভিতরে, AWS অ্যাসেট দিলাম, অ্যাসেটের ভিতরে আছে কোথায়, জেএসের ভিতরে, জেএসের ভিতরে আমাদের স্ক্রিপ্ট ডট জেএস। এখন আমাদের লিঙ্ক শেষ, মানে আমাদের বুস্টআপও লিঙ্ক করা হয়ে গেছে, আমাদের জাভাস্ক্রিপ্টও লিঙ্ক করা হয়ে গেছে। এখন যদি আমি আউটপুটে আসি, এই দেখেন এখন আমাদের লেখাটা একটুখানি অন্যরকম মনে হচ্ছে, বুস্টআপের কারণে। বুস্টআপ আমাদের এটা কি করছে, অ্যাক্সেস করা শুরু করে দিয়েছে। যাই হোক, এখন
আমরা কি করব, এই জায়গায় এসে যত কোড আছে সব কোড লিখবে এখন আমি বুস্ট আপ দিয়ে দিয়া। এখন বুস্ট আমাদের যেহেতু কানেক্ট হয়ে গেছে, বুস্ট আপের সকল অ্যাক্সেস আমার হাতে চলে আসছে। এখন যদি আপনি এখানে আসেন একটুখানি, যে আপনি বলছিলেন যে আমাদের সিএসএস এর মধ্যে বুস্ট আপের কোড করা আছে কিনা, আমি চলে যাই একটু বুস্ট আপ ডট, আমরা পুনরায় নিয়েছিলাম বুস্ট আপ ডট মেইন ডট সিএসএস। আমরা যখন এটাতে চলে যাব, দেখেন বুস্ট আপ একটা ফরম্যাট আছে, কত লাইন কোড আছে, 10,493 লাইন কোড আছে। বুঝতে পারছেন, 10,493 লাইন কোড আছে, তৈরি করা আছে। আপনার কয়টা কোড লাগবে চিন্তা করেন। এই যে একবার শুরু থেকে নিয়ে সেটা আমাদের 10,000, এই যে এখান থেকে শুরু 10,494 লাইন আমাদের কোড অলরেডি বুস্ট আমাদের জন্য করে রাখছে। বুঝতে পারছেন, এই কোডগুলোকে আমরা ইউজ করবো। এই কোডগুলোকে আমাদের সে তো করে রাখছে অনেক কিছু। এই ডিজাইনগুলো থেকে আমরা একটু ডিজাইন যেটা যেটা লাগবে আমরা এটা করে নেবো। দেখেন কত কত ডিজাইন সে করে রাখছি। এই যে এগুলো দিয়ে বলা হয় ফন্টাসান, এই যে মিডিয়া করে দেওয়া, এগুলোকে আমি মিডিয়া করি, দেখেন মিডিয়া করে দিই। এগুলি আমরা নিজে নিজে করে লেখা লাগতো। এই যে লেখা আছে মিন উইথ 1200 পিক্সেল, মিন উইথ 1200 পিক্সেল, মিন মানে কি মিনিমাম। ঠিক আছে, 1200 পিক্সেলের ডিভাইসগুলির মধ্যে এইরকম হবে, এরকম হবে, এরকম হবে। আবার যখন 1200 পিক্সেল ছাড়া অন্য কোনো ইয়ে হবে, সেই জন্য আবার অন্য ডিজাইন হবে। হ্যাঁ, আমরা এগুলো তো কপি করবো না, বসে থেকে দেখতেছি, দেখেন করবো তো এখনই। আমি তো আপনার দেখাইছি, আপনি যে বলছিলেন যে আসলে কি বুঝতে হবে এইগুলিতে, এই ফাইলগুলোতে কোড আছে কিনা। আপনি বলছিলেন এই ফাইলগুলোতে কোড আছে কিনা, শুধু এটার মধ্যে আছে 10,400 লাইন, প্রত্যেকটার মধ্যে আছে এরকম। বুঝতে পারছেন, তার মানে কি আমাদের কোড করা আছে। এবার চলে আসে বুস্টার। এখন বুস্টার থেকে যে ইন্ট্রোডাকশনের পরে আসে, বুস্টার থেকে এখন ধরে 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 যত ডিজাইন আছে সব ডিজাইন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। যে ডকুমেন্টেশন ক্লিক করবেন, এই ডকুমেন্টেশন থেকে আপনি আস্তে আস্তে এখান থেকে সব ডিজাইন কোনটার জন্য কী লাগবে না লাগবে, যে এখানে কতটাতে ক্লিক করবেন, দেখো বুস্টার ডিজাইনগুলো তৈরি করে দেওয়া আছে। সার্চ করে করে বের করে করে এখান থেকে শুধু কোড কপি করে নিয়ে এখানে বসাই দেবেন। ঠিক আছে আমাদের কাজ। যাই হোক, এখন আমরা একটা আমাদের টেক্সট ফরম্যাটিংটা দেখি। যেমন আমাদের S1টা, এখন দেখেন আমি এটা চাচ্ছি আমাদের S1টা কি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা। এখন এটাকে আমি যে মাঝখানে আনতে চাই, তাহলে আমাদের ইয়া ছিল কি সিএসএস কি ছিল, টেক্সট এলাইন সেন্টার। এটার জন্য আমার কী করতে আছে, আমাদের স্টাইলে যাওয়া লাগছে যেভাবে, এভাবে যে আমাদের স্টাইল ডট সিএসএসে গেলাম, গিয়ে আমি যেহেতু এটা S1 লিখছি, এটা কি লেখা লাগছে S1, S1 লেখা লাগছে। লিখে এটা কি করা লাগছে, বলে লেখা টেক্সট এলাইন, টেক্সট এলাইন কি সেন্টার দেওয়ার পরে আমাদের আউটপুটে যখন আসবো লেখাটা সেন্টার হয়ে গেছে না। এটা আমার কতগুলি লেখা লেখা লাগবে, হ্যাঁ, আরও ডিজাইন করতে গেলে আরও ডিজাইন করা লাগবে, কিন্তু এই ডিজাইনটা আমার এখন করা লাগবে না। স্ট্যান্ডার্ড সিএসএস না করে আমি বুস্ট আপ দিয়ে করবো। এখন দেখেন আমি আউটপুটে আসছি, দেখেন আবার সাইডে চলে আসছি, কারণ আমি ডিজাইন তুলে দিয়েছি, সিএসএসটা তুলে দিয়েছি। এটা কীভাবে করবো, এই যে এই জায়গায় আসবো, এই জায়গায় এসে আমরা ক্লাস দিয়ে কাজ করছি না এতদিন, বিভিন্ন ক্লাস দেখছি না, এই বুস্ট আপেরও সব কিছু ক্লাস, বুস্ট আপের সবগুলি ক্লাস ক্লাস ডিজাইন করতে হবে, ক্লাস দিয়ে দেখতে হবে। এখানে আমি একটা ক্লাস দিয়ে দেবো, কি এসনের মধ্যে বলবো CL ক্লাস, ক্লাস দিয়ে সেটা বুস্ট আপের একটা টেক্সট সেন্টারের একটা ক্লাস আছে। আমাদের টেক্সট এলাইন সেন্টারে তো কিছু লেখা লাগবে না, শুধু টেক্সট সেন্টার। যেখানে লিখে দিই TEXT টেক্সট, দেখছিলা সেন্টার টেক্সট সেন্টার, দেখছেন, লিখে দিলাম। কি লিখলাম, S1কে ক্লাস টেক্সট সেন্টার লিখলাম। লেখার পরে এখানে যদি আমি এটাতে আসি, বুঝতে পারছেন, আমার স্টাইল এখানে কিছু লেখা লাগবে, যেখানে কিছুই না, দেখেন স্টাইল কিছুই না, খালি আমি যখন এটাকে টেক্সট সেন্টার লিখছি, সে কিন্তু এখানে কি করছে, টেক্সট সেন্টারে চলে আসছে। এবার মনে করেন আমাদের একটা কালার লাগবে, টেক্সটের কালার লাগবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, এর জন্য আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমরা জানি মুখস্থ আছে আমাদের, কিন্তু আমরা এখান থেকে দেখে নেবেন। যেখানে লিখুন কালার, দেখেন
এখানে কালার আছে, কিন্তু বুস্টাপের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কয়েকটা কালার আছে, এর বেশি কালার। টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, টেক্সট ডেঞ্জার, টেক্সট ওয়ার্নিং, টেক্সট ইনপুট, টেক্সট লাইট, টেক্সট ডার্ক, টেক্সট বডি, টেক্সট মিউটেড, হোয়াইট, ব্ল্যাক 50, হোয়াইট 50, এই কালারগুলি আছে। দেখি কীভাবে লিখছি, টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, এগুলো কিন্তু সবগুলি ক্লাস। কোনটার আউটপুট কেমন হবে দেখেন। আর যদি প্রাইমারি হয়, প্রাইমারি আর কালারটা হবে এরকম, এটা কি ব্লু কালার না, ব্লু এর মতো কালার হবে প্রাইমারিটা। সেকেন্ডারিটা কালার হবে এরকম, সাকসেস কালারটা হবে এরকম, টেক্সট জেন্ডার কালার হবে এরকম, ডেঞ্জার মানে কি লাল কালার, ওয়ার্নিং কালারটা হবে কি এরকম, এরকম এরকম কালার আর কি। টেক্সট ইনফো কালারটা হবে এরকম। এটা যেমন আমাদের টেক্সটের কালার, এমনকি ব্যাকগ্রাউন্ড কালারও এরকম। এই যে ব্যাকগ্রাউন্ডে আসেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এরকম, এটা আমাদের স্পষ্ট বুঝতে পারবেন। আর টেক্সট টেক্সট প্রাইমারি বা বিজি প্রাইমারি একই, কালার নাম প্রাইমারি। যদি টেক্সট লেখেন তাহলে শুধু লেখাটা কালার হবে, আর বিজি লিখলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা কালার হবে। প্রাইমারি কালার হচ্ছে এটা, সেকেন্ডারি কালার হচ্ছে এটা, সাকসেসের কালার হচ্ছে এটা, ডেঞ্জারের কালার হচ্ছে লাল, আর ওয়ার্নিংয়ের কালার কি এরকম, ইনফোর কালার এরকম, লাইট মানে কি সাদা, ডার্ক মানে কি এই যে কালা, বডি মানে কি এই যে বডির কালার যেটা পাবে এটা, হোয়াইট মানে আর লাইট মানে কি একই দেখেন। আর ট্রান্সপারেন্ট মানে কি, ট্রান্সপারেন্ট তো বুঝলি মানে কিছু কালার নেই এরকম। তো এই কালারগুলি আমাদের বুস্টারটা আছে। এখন মনে করেন আমি চাচ্ছি এটা আমাদের কালারটা কি আছে, কালারটা কি আছে ব্ল্যাক না, ডিফল্ট কালার, আমি এটাকে প্রাইমারি কালার করে দেবো, মানে কালার চেঞ্জ করে দেবো। এখানে লিখে দেবো কি আমাদের টেক্সট সেন্টারের পরে আবার টিই টেক্সট, টেক্সট প্রাইমারি, দেখেন টেক্সট প্রাইমারি যেটা আছে সেটা দিয়ে দিলাম, কি দিলাম টেক্সট সেন্টার। হ্যাঁ, আমি ক্লাসের সব ক্লাস যতটা ডিজাইন করবেন আপনি, একটা লোকে একটা করবেন, 10টা লোকে 10টা করবেন, সব ক্লাসের ভিতরে লিখতে হবে। আর আমরা জানি একটা ক্লাস থেকে একটা ক্লাস থেকে গেলে মাঝখানে কিন্তু একটা স্পেস দিতে হয়, স্পেস দিয়ে লিখতে হয়। লিখলাম টেক্সট সেন্টার মানে কি এতটুকুর কাজ কি মাঝখানে গেছে, আবার এই এতটুকুর কাজ কি, এটা একটা কালার করবে প্রাইমারি কালার, কালার করবে প্রাইমারি কালার। যে আউটপুটে আসি, এই দেখেন কালার হচ্ছে প্রাইমারি কালার। প্রাইমারি কালারটা আমাদের ব্লু ছিল, ব্লু হয়ে গেছে। এখন যে প্রাইমারি না দিয়ে সাকসেস দিই, সাকসেস দিই, এই দেখেন এটা আবার অন্য কালার, সাকসেস কালার এটা। এখন এটাকে আমি ওয়ার্নিং যদি দিয়ে দিই, টেক্সট ওয়ার্নিং, এটা ওয়ার্নিং, এই দেখেন ওয়ার্নিংয়ের কালার হচ্ছে এটা। এবার চলে আসে আমার একটু ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, এটা টেক্সটের কালার দিয়েছি, এবারে টেক্সট হয়ে গেছে। এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, আবার এখানে একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আরেকটা কালার দিয়ে দেবো। এটা কী ছিল বিজি, বিজি দিয়ে যে কোনো কালার, যে প্রাইমারি বা যে কোনো কালার, মনে করেন প্রাইমারি দিয়ে দিলাম বিজি পি, এই প্রাইমারি হলো বিজি প্রাইমারি। এবার যে বিজি প্রাইমারি এটা এতটুকুর কাজকে সেন্টারে যাওয়া, এতটুকুর কাজকে লেখাটাকে কালার করা, এতটুকুর কাজকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালার করা। এখন যে আউটপুটে আসি, সহজ না, শুধু আমরা ক্লাসগুলি লিখে দিলেও হয়ে যাবে, সে নিজে থেকে ডিজাইন করে নেবে। এখন আমাকে কী করতে হবে, শুধু ক্লাসগুলি জানতে হবে। এখন কালার করতে হবে, কয়টা কালার আছে আপনি কি নিজস্ব জানতে হবে। এখন কথা হয়েছে যে আমার এই কালারের বাইরে কোনো কালার লাগলে আমার স্টাইল করছে সে লিখতে হবে। এখানে কিন্তু নির্দিষ্ট কয়েকটা কালার আছে, 8-10টা কালার আছে, এর বেশি আছে। এই কালারগুলো করতে হলে আমাদের এই ক্লাস দিয়েই হয়ে যাবে। আর এই কালারগুলো ছাড়া যদি অন্য কোনো কালার করতে চাই, আমাকে স্টাইলার সিএসএস, আবার এই স্টাইলার সিএসএস লাগবেই আমার, এই স্টাইলার সিএসএস আমার লাগবে। এই জন্য আমি একসাথে একবারে দেখেন দুইটাকে লিঙ্ক করে দিয়েছি, এটাকেও লিঙ্ক করছি, এটাকেও লিঙ্ক করছি। কারণ এটার মধ্যে যেগুলি আছে এগুলি এটা দিয়ে ইউজ করবো, যেটি নাই আমরা এটা দিয়ে ইউজ করবো। বুঝতে পারছেন দুইটা কেন একসাথে করছি, এটাকে করে নিয়েছি, এটাকে করে নিয়েছি। আমাদের টেক্সটের কাজগুলি শেষ, টেক্সটের কালার পর্যন্ত হয়ে গেছে। দেখেন আমাদের এই ডিজাইন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার পুরোটাই হয়ে গেছে। আমাদের এই ডিজাইন অনুযায়ী আমরা যা চাচ্ছি সেন্টারে আনতে পারছি। আবার যদি রাইটে নিতে চাই তাহলে টেক্সট সেন্টার না দিয়ে টেক্সট কী দেবো, কী দেব, এখানে আমাদের একটা জিনিস আছে দেখেন, আমি ইন দিছি, আবার এটা বোঝাইতে, হ্যাঁ এটা লাগবে, আমাদের সবসময় লাগবে। আমরা যখন টেক্সটকে করি, টেক্সটের লাইন আমরা সিএসএস দিয়ে কী করছিলাম, টেক্সটের লাইন লেফট সেন্টার রাইট। আমাদের লেফটটা কোথায় থাকবে, এখানে থাকবে, সেন্টারটা কোথায় থাকবে, এখানে থাকবে, রাইটটা কোথায় থাকবে, এখানে থাকবে। কিন্তু আমাদের বুস্টার 5-এ আসার পরে বুস্টার 4-ও এটাই ছিল, বুস্টার 4 মধ্যে এটাই ছিল টেক্সট লেফট, মানে এই লেফটে কাজ করবে,
টেক্সট সেন্টার সেন্টারে কাজ করবে, টেক্সট রাইট রাইটে কাজ করবে। শুধু টেক্সটের ক্ষেত্রে না, যত জায়গায় লেফট এবং রাইট থাকবে, লেফট আর রাইট পরিবর্তন হয়ে গেছে কি স্টার্ট আর এন্ড। স্টার্ট সেন্টার স্টার্ট সেন্টার এন্ড, ভেরি গুড। আমাদের স্টার্ট মানে কি লেফট, এখান থেকে স্টার্ট হয় নাকি, স্টার্ট হচ্ছে লেফট, সেন্টার তো সেন্টারই, আর ইন্ড হচ্ছে গিয়া রাইট। যত কিছু আবার পেডিং হোক, মার্জিন হোক, টেক্সট হোক, ব্যাকগ্রাউন্ড হোক, যাই হোক না কেন, যত লেফট এবং রাইট ছিল দুইটা পরিবর্তন হয়ে কি হয়েছে স্টার্ট এবং ইন্ড। এটা মাথায় রাখবেন। এটা বুস্টারটা আমাদের 4 পর্যন্ত ছিল, বুস্টার 5 যখন আসছে এটা চেঞ্জ করে দিচ্ছি, স্টার্ট আর ইন্ড। এই জন্য আপনি যদি এখানে এখানে আমাদের কি এটা রাইট না হয়ে কি হয়েছে ইন্ড হয়েছে। যদি লেফটে রাখতে যেতাম তো ওদের আমার অটোমেটিকলি থাকতো, দেওয়া লাগতো না। এরপরে যদি আনতে চাই এখানে স্টার্ট আছে, এস টি এদের স্টার্ট আছে, টেক্সট স্টার্ট যখন এটা দেবো দেখেন কোথায় আসে, টেক্সট সরে চলে আসে, লেফটে চলে আসে। আগে ছিল কি টেক্সট লেফট, এখন হচ্ছে টেক্সট স্টার্ট। এটা মাথায় রাখবেন। আর লেফটটা চেঞ্জ হয়ে হয়েছে কি স্টার্ট। সেন্টারে সিট বলে দেবো CEN সেন্টার। এবার আসি আমরা মনে করি এটাকে ফন্ট সাইজটা একটু ছোট বড় করতে চাই। এটা ফন্ট সাইজ। এখন আমরা ফন্ট সাইজ করার জন্য আমরা বুস্টারের সিএসএস ক্লাস কি ছিল, ফন্ট হাইফেন সাইজ, পরে আমরা বলে দিতাম এটা কত পিক্সেল হবে কত পিক্সেল না হবে। কিন্তু আমি প্রথমে বলছি আমাদের এখানে বুস্টারের ডিজাইন আমাদের নির্দিষ্ট পরিমাণ ডিজাইন আছে, এর বাইরে কি নাই ডিজাইন নাই। যেমন আমাদের নির্দিষ্ট পরিমাণ কালার আছে, এর বাইরে কালার আছে আর 10টা কালার আছে। এরকম আমাদের সাইজের ক্ষেত্রেও আমাদের নির্দিষ্ট পরিমাণ সাইজ আছে, এর বাইরে সাইজ নেই। আমরা যদি এর বাইরে সাইজ দিতে চাই তখন কি করবো, কাস্টম সিএসএস। এখন আমাদের ফন্ট সাইজের আমাদের বুস্টারের যত ক্লাস আছে সব কিছু সংক্ষিপ্ত রূপ। ওই যেমন তখন আমরা দেখলাম টেক্সট সেন্টার, টেক্সট অ্যালাইন ট্যালাইন কি সব বাদ, শুধু টেক্সট হাইফেন সেন্টার। আর সব কিছুর মাঝখানে দুইটা ওয়ার্ড হলে মাঝখানে কি থাকবে, একটা হাইফেন থাকবে। আপনি এখানে দেখেন এই যে টেক্সট হাইফেন সেন্টার, টেক্সট হাইফেন ওয়ার্নিং, বিজি হাইফেন প্রাইমারি। কারণ ফন্ট সাইজের জন্য আমাদের একটা ইয়ে আছে, এটার মধ্যে লিখতে হবে। কারণ যদি আমি এটাকে চাচ্ছি করতে, হ্যাঁ এই লেখাটাকে S1টাকে করতে চাচ্ছি, এখানে লিখতে হবে একটা স্পেস দিয়ে দিই। এটা চাচ্ছি ফন্ট সাইজের, মানে ফন্ট সাইজের সংক্ষিপ্ত রূপ কি, ফন্টের F, সাইজের S, F S। এই দেখেন FS এর মধ্যে আমাদের কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6, 6টা আছে। এই 6টা ডিজাইনে আছে। এটা ছাড়াও আমাদের আরো কিছু লেখা আছিল যে আমাদের কি ফন্ট সাইজ স্টাইল, আমাদের ইটালিক, সেমি বোল্ড, বোল্ড, সিলেট আর অনেক কিছু আছে। এগুলো পরে দেখবো। আমরা ফন্ট সাইজ মনে করেন FS1 দিলাম। FS1 এ কি হয় আমরা একটু দেখি। এই দেখেন FS1 হচ্ছে আমাদের এটা, এই সাইজটা হচ্ছে আমাদের FS1 এর। দেখো যদি 2 দেই কি হয়, আরেকটা ছোট হচ্ছে। যখন আমি FS3 দিই আমাদের কি এটা আরেকটা ছোট হচ্ছে। এই যে আমরা S1 S2 এর মতো আর কি, বুঝতে পারছেন, S1 S2 এর মতোই আমাদের ফন্ট সাইজ সবচেয়ে বড় কি FS1, আর সবচেয়ে ছোট কে FS6। এই জন্য আপনি যে ডিজাইন প্রয়োজন বা যতটুকু প্রয়োজন আপনি এটাকে FS1 FS2 FS3 FS6 পর্যন্ত করে দিই। আমাদের FS6 পর্যন্ত আছে। এই যে আসি এই দেখেন লেখা একবার শুধু হেডিং এর ক্ষেত্রে হবে এমন না, প্যারাগ্রাফের ক্ষেত্রেও হবে। মানে এটা সাইজ মানে সাইজ, এটা 6টা সাইজ আছে 1 থেকে নিয়ে 6 পর্যন্ত। এই 6টা সাইজের বাইরে আর কোনো সাইজ নেই 10টা। বুঝতে পারছেন? এই যে আমাদের মনে করেন FS1 একটু বড় সাইজ লাগবে, তখন আপনি এটাকে FS1 দিয়ে দেবেন। এরপর আমাদের আছে কি মনে করেন আরো যদি চান তাহলে FW দেন। আমরা ফন্ট ওয়েট দেখছিলাম না, ওয়াট মানে কি মোটা হওয়ার জন্য। এই যে ফন্ট ওয়েট লেখা লাগছে তখন শেষের মধ্যে ফন্ট হাইফেন ওয়েট। এখন আরেকটা লেখা লাগবে না, ফন্ট ওয়েটের সংক্ষিপ্ত হলো FW। FW লেখার পরে দেখেন এখানে অপশন চলে আসছে বোল্ড, বোল্ডার, লাইট, লাইটার, মিডিয়াম, নরমাল, সেমি বোল্ড, রেপ, অনেক কিছু চলে আসছে। SMW রেপ অনেক কিছু চলে আসছে। আপনি যেটা লাগে মনে করেন আপনার এখন কি লাগবে, বোল্ড লাগবে, বোল্ডটাকে দিয়ে দিবেন। এই দেখেন এটা বোল্ড হয়ে যাবে, আর দেখেন লেখা বোল্ড হয়ে গেছে। তার মানে কি আমাদের এখন বুস্টআপের কাজটা হচ্ছে গিয়া শুধু ক্লাস বসে আমাদের ক্লাস করে ফেলা। ক্লাস বসাবো আমাদের কাজটা অটোমেটিকলি হয়ে যাবে, আর কিছুই করা লাগবে। এটা হচ্ছে আমাদের বুস্টআপের ক্লাসের কাজ। আমাদের এই ডিজাইনটা দেখেন, এটা আমাদের পূর্ব ডিজাইনটা HTML CSS দিয়ে আমরা যে ডিজাইনটা করছি। এটা আমাদের কি এখানে মনে করি এটা হচ্ছে আমাদের একটা কার্ড,
এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড। এখানে কার্ড আছে কয়টা টোটাল? তিনটা কার্ড আছে। এই তিনটা কার্ড আমরা কীভাবে ডিজাইন করছি? তিনটা ফ্লেক্স কলাম নিয়েছি। এটাকে একটা ফ্লেক্স কলামের ভিতরে রাখছি, এটা একটা ফ্লেক্স কলামের ভিতরে রাখছি, এটা একটা ফ্লেক্স কলামের ভিতরে রাখছি। এখন আমাদের গোষ্ঠ পরীক্ষা হয়ে যাবে কার্ড। এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড। তবে আমি যদি যাই তিনটা কার্ড রাখবো, তিনটা ফ্লেক্স কলাম কীভাবে রাখছি? এটাকে আমরা কি করছি? পুরো ডিসপ্লেটাকে করে দিয়েছি কি, মানে এই সেকশনটাকে করে দিয়েছি কি, সেকশন গ্রিড, ডিসপ্লে গ্রিড পরে আমরা বলেছি গ্রিড টেমপ্লেট কলাম, মানে কয়টা কলামে ভাগ হবে বলতেছি 1FR 1FR 1FR, মানে 1 ফ্র্যাকশনাল পার্ট, মানে ফ্র্যাকশনাল রো, 2 আরেকটা 1 ফ্র্যাকশনাল রো, আরেকটা 1 ফ্র্যাকশনাল রো। মানে এটা কি, এটাও 1 ফ্র্যাকশনাল রো, এটাও 1 ফ্র্যাকশনাল রো, এটাও 1 ফ্র্যাকশনাল রো, যার কারণে তিনটা ভাগে সে ভাগ হয়ে গেছে। এখন যদি আমি চাইতাম যে আমরা চারটা ভাগে ভাগ করবো বা আরেকটা দেবো, তখন কিন্তু আরেকটা 1FR দিতাম নাকি। আবার কিন্তু তখন আমি 1FR দিয়ে যখন ডিজাইন করছিলাম রোদে ডিজাইন, তখন কিন্তু বলছিলাম যে এই জিনিসটা আমাদের বুস্টআপে কাজে লাগবে, পরবর্তীতে কাজে লাগবে। এই জন্য আমি এটা ফ্র্যাকশনাল রোটা একটু ভালো করে বুঝেছিলাম। কীরকম? আমি যে চাইতাম যে এটাকে আমি ডাবল দেব, মানে এই ফুল যে অংশটা আছে ফুল ডিজাইনটাকে প্রথম টাকা দেবো আমি অর্ধেকটা, পরের টাকা দেবো বাকি অর্ধেকটা। মনে করেন আমাদের যে ভাই বোনদের ভাগাভাগি সম্পদ ভাগাভাগি কীভাবে হয়? একটা ভাই থাকলে দুইটা বোন থাকলে ভাই পায় অর্ধেক, আর বাকি অর্ধেক বোন দুইজনে ভাগ করে করে পায়। ঠিক সেরকমই মনে করেন এই অর্ধেক, এই অংশ অর্ধেকটাকে মনে করে দেওয়া ফেলবো এটাকে ওয়েব ডিজাইনকে, আর বাকি অর্ধেকটাকে আবার ভাগ করে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন দেবো। তখন কী করলাম? এটাকে দিলাম 2FR, এটাকে 1FR, ওটাকে 1FR, তাহলে 2 1 1 কয়টা হয়েছে? তিনটা হয়েছে। তিনটা ভাগ হবে, তো টোটা পেয়ে যাবে, সে ডাবল নেবে, আর সে অর্ধেকটা নেবে, সে অর্ধেকটা নেবে, মানে বাকি অর্ধেকটাকে অর্ধেক অর্ধেক করে নেবে। যে কাজটা আমরা এখানে করছিলাম, এই যে আমাদের এই হোমে মেনুটা কাজ করছিলাম, মধ্যে এটা করছিলাম না, এটাকে কী করছিলাম আমরা? এটাকে দিয়েছিলাম 1FR, সে কিন্তু এখান থেকে এই পর্যন্ত নিয়েছি, আর এই পুরো মেনুটাকে আমরা দিয়েছিলাম কি 6 নাকি 7FR, যেন সে এটা পুরোটা পায়। আমরা যদি একটু এটাকে ইন্সপেক্ট করি, ওটা জুম হয়ে গেছে কেন? এই দেখেন এটা 60% হয়ে গেছিলো আর কি, এই কারণে এরকম ছিল। এই দেখেন আমাদের এই যে রোটা নিয়েছিলাম, এই রোটার মধ্যে খেয়াল করেন, এই যে এখান থেকে কাটার বাঘটা এই পর্যন্ত একটা বাঘ, আর এই পুরাটা কি একটা বাঘ। এই যেখানে আমি রোয়ের উপরে আনবো, এই দেখছেন একটা বাঘ এটা হয়ে গেছে, আর পুরোটা বাঘ এটা হয়েছে না। এটাকে আমরা কী করছিলাম? এই রোটাকে ধরে এই দেখেন ডিসপ্লে গ্রিড করে দিচ্ছি। ডিসপ্লে গ্রিড করে দেওয়ার পরে গ্রিড টেমপ্লেট করলাম 1FR এবং 6FR। তার মানে কি এটাকে বলে দিচ্ছে 1FR, এটাকে বলে দিচ্ছে 6FR। মানে কি এটা যদি 1 গুণ নেয়, এটা তাহলে পুরোটা নেবে কয় গুণ? 6 গুণ জায়গা নেবে। এই যে 1FR 6FR করে দিচ্ছি। এটা ছিল আমাদের গ্রিড সিস্টেম। এখন আমাদের বুস্টআপটাও আমাদের গ্রিড সিস্টেমে চলে ফুল গ্রিডে। সে গ্রিডে কী করে? বুস্টআপ আমাদের এই পুরো ডিজাইনটাকে, মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই পুরো ডিজাইনটাকে, বা যতটুকু আমরা কন্টেনার নিব বা যতটুকু আমরা রো নিব, এই পুরো ডিজাইনটাকে বা যতটুকু নিব, সে পুরাটাকে 12টা কলামে ভাগ করে। কয়টা কলামে ভাগ করে? 12টা কলামে ভাগ করে। কীরকমভাবে? মনে করেন এখান থেকে এই পর্যন্ত মনে করেন যত কিছু থাকে, এই যে একটা ভাগ, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, পাঁচটা ভাগ, ছয়টা, মানে এমনি হরিজন্টালি আর কি। মনে করেন 12টা ভাগ করবে, সে 12টা ভাগ করে রাখে। এখন আমি যদি চাই যে কোনটাকে কত ভাগ দেব,
যদি আমি তাকে বলে দিই যে তুমি 12টা কলাম, মানে ভাগটা বলতে কি কলাম আর কি, সে 12টা কলামে ভাগ করে। এখন যদি বলি তাকে আমি তুমি 12টা কলামই নেও, তার মানে সে কতটুকু নিবে, একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 12টা কলাম পুরোটা নিবে। যদি বলি তুমি তাকে 6 কলাম নেও, তার মানে কি সে অর্ধেকটা নিবে। যদি বলি তাকে তুমি তাকে 4 কলাম নেও, তাহলে কি সে আরো কম নিবে, আর 8টা কলাম সে বাকি রাখবে। এটা হচ্ছে আমাদের বুস্টআপের গ্রিড বা ভাগ কলামের সিস্টেম। যদি আমরা একটু পরে এটাকে দেখার চেষ্টা করি, এখানে বলে দিই গ্রিড। বুস্টআপের গ্রিড সিস্টেম দেখা যায় কলাম। এখানে বলেছে 3টা কলামে ভাগ করা যায়, এটা একটা কলাম নিয়েছে, একটা কলাম নিয়েছে, এটা একটা কলাম নিয়েছে। কীভাবে নিয়েছে এই দেখেন, সে বলতেছে আমাদের ডিপ কলাম দিয়েছে একটা, এর একটা কলাম নিয়েছে, আর একটা কলাম দিয়েছে, সে একটা কলাম নিয়েছে। প্রত্যেকটা জিনিসকে সে বলে দিয়েছে তুমি গ্রিড সিস্টেমে ভাগ করে নাও। এই দেখেন 1 অফ 3 কলাম, 1 অফ 3 কলাম, 1 অফ 3 কলাম, মানে 3টা কলামের মধ্যে এটা 1, এটা 1 এবং এটা 1, 3টা ভাগ করে নিয়ে নিয়েছি। দেখেন 1 অফ 3 কলাম, 1 অফ 3 কলাম, 1 অফ 3 কলাম, সে 3টা কলামকে ভাগ ভাগ করে নিয়েছি, কন্টেনার থেকে ভাগ ভাগ করে নিয়েছি। সাথে আরেকটা জিনিস আছে আমাদের, যে কি এই কলামগুলি গ্রিডের যে কিছু অপশন আছে, সে কোন অপশনে ভাগ করে নেবে। এই যে আমি একটু বললাম না, স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস। যেমন ধরেন আমরা কাপড় কিনতে যাই, কাপড়ের মধ্যে কী লেখা থাকে, এস এম মানে কি স্মল, আপনারটা কি এম মানে কত মিডিয়াম, পরে এল এর মধ্যে কি থাকে লার্জ, আর যে ডাবল এক্সেল, এরপর হচ্ছে আমাদের এক্সেল লার্জ, এরপর আমাদের কি এক্সট্রা এক্সেল বা ডাবল এক্সেল, এটা থাকে না। এই দেখেন আমাদের এটার মধ্যে এটাই আছে। এটা হচ্ছে এক্সট্রা স্মল মানে এক্সএস, স্মলের ক্ষেত্রে এক্সএম, মিডিয়ামের ক্ষেত্রে এমডি, লার্জের ক্ষেত্রে এলজি, এক্সট্রা লার্জের ক্ষেত্রে এক্সেল, এক্সট্রা এক্সট্রা লার্জের ক্ষেত্রে ডাবল এক্সেল। আমাদের এই জিনিসগুলো অনুযায়ী এটা কাজ করে। এখন কোনটার কতটুকু দেখেন, এক্সএস মানে হচ্ছে গিয়া এক্সট্রা স্মল কত 576 পিক্সেলের নিচে যদি চলে আসে, 576 পিক্সেলের এটা কি নিচে না, 576 পিক্সেলের নিচে চলে আসে, এটা কি হবে এক্সট্রা স্মল। আর যখন 576 পিক্সেলের উপরে থাকবে এটা কি আমাদের স্মল। 576 পিক্সেলের নিচে আসলে হচ্ছে এক্সট্রা স্মল, 576 পিক্সেলের উপরে থাকলে এটা হচ্ছে স্মল। কিন্তু 576 পিক্সেলের স্মল যেটা, এটা উপরে উপরে কত, যদি 2000 পিক্সেল হয় তাহলে কি এটা স্মলে থাকবে না, এই যে 768 পিক্সেল পর্যন্ত। এই 576 পিক্সেল থেকে ধরে নিয়ে 768 পিক্সেল পর্যন্ত কি স্মল ডিভাইস। এটা কিন্তু আমার মিডিয়ামের না, মিডিয়াম বলছি, মিডিয়াম হচ্ছে 778 উপরে যেটা এটা মিডিয়াম। কিন্তু 576 থেকে ধরে নিয়ে 778 পর্যন্ত এটা কত স্মল। আর মিডিয়াম কোনটা, 776 থেকে 992 পর্যন্ত। কিভাবে, এখানে বলছে 776-এর সমান বা এর বড়, তার মানে 776 পিক্সেল হলো মিডিয়াম, 776 পিক্সেল তিনি সেটা 991 পিক্সেল পর্যন্ত কি মিডিয়াম, আর 992 থেকে 992 উপরে কি লার্জ। তার মানে আমাদের লার্জের ইয়াটা কতটুকু পর্যন্ত, 992 থেকে ধরে নিয়ে 1199 পর্যন্ত। কারণ 1200 থেকে তো আবার লার্জ এক্সেল হয়ে যাবে। 1200 পিক্সেল থেকে 1200 পিক্সেলের সমান বা তার বড়, 1200 পিক্সেলের চেয়ে সমান বা 1200 পিক্সেলের বড় হলে আমাদের এক্সেল হবে। কিন্তু এক্সেলটা কতটুকু পর্যন্ত হবে, 1400 পিক্সেলের আগ পর্যন্ত, মানে 1399 পিক্সেল পর্যন্ত। আর 1400 পিক্সেলের সমান বা তার চেয়ে বড়, 1400 পিক্সেলের বড় যত ডিভাইসই থাক না কেন সবগুলো হবে কি ডাবল এক্সেল। গ্রেড পয়েন্টটা এটা একটু ভালোভাবে বুঝতে হবে। এই দেখেন হ্যাঁ সব কলাম কত 12টা, টোটাল কলাম কটা 12টা, 12টার আমরা আলাদাভাবে ভাগ করে 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 আমরা ভাগ নিয়ে নিতে হবে। এরপরে আছে আমাদের কি এই যে অ্যাক্সেসটা মানে কি এক্সট্রা স্মল, এস এম কি স্মল, আর এই ডিভাইসগুলি কোনটার ইয়া কতটুকু পর্যন্ত এটা বলে দিবি, কারণ সবগুলি লেখা আছে। এটা একটু দেখে নেবেন যে আমাদের কোন ডিভাইসের কতটুকু পর্যন্ত নিবি। এটা এখানে একটু উল্টা দিয়েছে, উল্টা মনে হবে, কারণ এটা থেকে মনে করেন 768 পর্যন্ত মনে করে মিডিয়াম, কিন্তু মিডিয়াম তো 768 আগে না, 768 থেকে শুরু হয়েও মাত্র 768 থেকে নিয়ে 768
উপর পর্যন্ত, কতটুকু উপর পর্যন্ত? আমাদের লার্জার আগ পর্যন্ত, মানে 991 পিক্সেল পর্যন্ত। এটা হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইসের উইথটা। এখন যদি আমরা একটু করতে চাই, এই জায়গার মধ্যে এসে আমি একটু ডিজাইন করতে চাই এটাকে। এখানে বলে দিলাম আমি সেকশন বা কোনো সিনে ডট রো দিয়ে নিই আগে, একটা রো নিয়ে নিই। এই রোয়ের ভিতরে আমি এখানে বলে দিলাম যে কলাম ডট সিওএল কলাম এরকম থেকে 12 বড় থেকে নেব নাকি ছোটো থেকে নেব? এখানে দিয়ে দিলাম COLL 12। এর সাথে আমি বলে দিলাম টেক্সট বিজি দেখি অবস্থাটা কি হয়। দেখেন আমাদের এটা হয়ে গেছে, কিন্তু এটা পুরোটা নিয়ে নিয়েছে। এটাকে একটু মাঝখানে নিয়ে যায় টেক্সট সেন্টার, ডিজাইন করে দিলাম। দেখেন সে কী করছে, কল 12 মানে পুরোটাই নিয়ে নিয়েছি। এখান থেকে এসে এই পর্যন্ত আমাদের পুরো ডিজাইনটাকে নিয়ে নিয়েছি নাকি। এরপরে আমি এটাকে আর ডিজাইন করে নিই, আরেকটু করে নিই কীভাবে। এটাকে বলে দেব কল 11 নাকি। আটটা নিয়ে নেই, এটাকে বলে দেব কল 10। এটাকে করে দেবো 9, এটাকে করে দিই 8। ওয়ান থেকে লেখা হচ্ছিল, ওটা চিন্তা করতেছি, ওয়ান থেকে লিখে নিই নাকি। আচ্ছা সমস্যা নেই। 5 4 3 2 1। এখন আমাদের ইয়াগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। সেকেন্ড এটাতে সব কালার এক হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। সাকসেস বলতে ডেঞ্জার, আবার বলতে প্রাইমারি, ডার্ক দিলে লেখা বোঝা যাবে না, কারণ আমাদের লেখার কালারও ডার্ক মানে ব্ল্যাক, তো আমাদের আবার লেখার কালার চেঞ্জ করতে হবে। সাকসেস দিয়ে দিই, ইংরেজিটা দিয়ে দিই আমরা খালি বোঝার জন্য আর কি, যে কোনটার কী কালার আছে। ইনফো দিয়ে দিই, বিজি ইনফো, এটাকে আবার দিই বিজি ডেঞ্জার, এটাকে আবার দিই বিজি ওয়ার্নিং, বিজি ইনফো, এটাকে বিজি প্রাইমারি, এটাকে বলে দিই বিজি সাকসেস, এটাকে বলে দিই বিজি ইনফো। তাহলে আমাদের সবগুলি একবারে আমাদের 12টা কলাম বলছি না, 1 নম্বর কলাম থেকে আমাদের 12টা কলাম হয়ে গেছে, 12টা ভাগের জন্য। আমরা যে একটু আউটপুটে আসি, উল্টা 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 দিলে ভালো হইতো মনে হচ্ছিল, ওটা দিলে সহজে বোঝা যেত।
তখন এরকম আছে 7 8 9 10 11 হয়ে গেছে বাদ দিছি কোনটা ঠিক আছে 12 একটা বেশি দিছি নাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সেটা বেশি দিয়েছিলাম এটা 1 এটা হচ্ছে গিয়া 2 1 2 3 4 5 6 আচ্ছা ডাউনলোড ডিজাইন করলাম এটা আমরা কি একবারে 1 নাম্বার কলাম থেকে এসেরা 12 নাম্বার কলাম পর্যন্ত ডিজাইন দিলাম দেওয়ার পরে এখন দেখেন আমাদের কি হয়েছে এখানে খেয়াল করেন আমাদের একবার নিচে সবার নিচে আছে কি আমাদের কলাম 12 দেখেন একবারে প্রথম থেকে নিয়ে এসেরা শেষ পর্যন্ত কোনটা নিয়েছি এখন একটা জিনিস লক্ষ্য করেন এটা কি আমাদের কলাম 1 কলাম 2 কলাম 3 কলাম 4 এক পাশে বসে গেছে এরপর আমাদের কিছু জায়গা বাকি আছে এখন যোগ করেন 1 আর 2 কত হয়েছে 3 আর 3 6 আর 4 তার মানে কি আমার কলাম নিচে কয়টা 10টা কলাম এই পর্যন্ত নিচে আর 2টা কলাম বাকি আছে না এখানে এরপর একটা কত 5 নাম্বার কলাম যদি এখানে আবার কলাম 2 থাকতো তাহলে সে বাকি জায়গাটা নিয়ে নিত না এখন তো 11 এখন 10 হয়েছে এখন তো আর 2টা কলাম আছে নিচেরটা একটা দিন হ্যাঁ একদম আমাদের এখানে আর 2টা কলাম বাকি আছে না 2টা কলাম বাকি আছে দ্বিতীয়টার মধ্যে দেখেন কি সে 5টা নিচে 5টা এখান থেকে নিয়ে এ পর্যন্ত এরপরটা নিচে কত 6টা নিচে পর 11 নিচে 11 নেওয়ার পর আমার একটা বাকি আছে এই জন্য সে একটা এরপর একটা কত 7 এখন তার এক নাই যদি এখানে এই 6 এর পর যে আবার একটা 1 থাকতো তাহলে এটাও উপরে চলে যেত এরপরটা আমাদের দেখেন কত করছে কলাম নিচে কত 7 7 এর পরে কত আর বাকি আছে কত বাকি আর 5 কিন্তু এরপরে কি 5 আছে এবার কত আছে 8 তার মানে কি এখানে বাকি আছে 5টা এখানে আছে 8টা তো 8টা কি 5টার মধ্যে বসবে কারণ যদি এখানে 5 থাকতো তাহলে 5টা এখানে বসে যেত কারণ যেমন আমাদের এখানে 1 ছিল 1 এর পরে আমরা জায়গা দেখছি পুরোটা ফাঁকা 1 এর পরে ফাঁকা আছে কত আর 11টা এরপরে দেখছি কত আছে 2 আছে 2 এখানে বসে গেছে 2 বসার পরে হচ্ছে কত টোটাল 3 হওয়ার পরও আরো দেখে বাকি আছে কত আমাদের আরো 9টা বাকি আছে তো সেই জন্য এরপরে দেখছে কত আমাদের 3 সে 3 কে বসাই দিছে 3 কে বসাই দিছে পরে হচ্ছে কত 3 4 5 6 হয়েছে 6 হওয়ার পর দেখছে আরো 6 আছে বাকি এরপরে আছে 6 এর কম মানে 4 4 কে বসাই দিছে পরে হয়ে গেছে 10টা আর লাগবে 2টা নিচেরটা পরে আর 2 নাই পরেরটা হচ্ছে 5 এই জন্য উপরে আর যায় নাই বুঝতে পারছেন কিভাবে ভাগ করে টোটাল 12টা কলামে ভাগ করে এরপরটা দেখেন কি আমাদের 8 এই 8 বসানোর পরে 8 এর পরে এখন বাকি আছে কত আরো 4 বাকি আছে কিন্তু এই 4 তো আমার পরে নাই আমার আছে কত 9 তো 9 কি উপরে যেতে পারবে না তখন সে বাধ্য হইয়া নিচে বসে আছে মানে এখানে আমাদের টোটাল আছে মনে করেন 12 ফিট সে 8 ফিট জায়গা নিয়ে নিছে তো এখানে কি আরো 9 ফিট জায়গা নিতে পারবে মনে করেন এটা একটা টেবিল পুরোটা একটা টেবিল সেখানে আমাদের টোটালি রুমের মনে করেন এটা একটা রুম এই রুমের জায়গা আছে আমার কত 12 ফুট এখন সে মনে করেন 8 ফুট নিয়ে নিছে আর কত আছে 4 ফুট বাকি আছে এরপর একটা টেবিল আছে 9 ফুট সেই টেবিলটাকে এখানে বসানো যাবে আর সে আবার নতুন আরেকটা রোর মধ্যে বসতে হবে এই জন্য সে 9 নাম্বারটা বসছে এখানে 9 বসার পরে এখানে বাকি আছে কত 3 এখানে যদি 3 দিয়ে তাহলে 3 কিন্তু এখানে বসে যাবে কিন্তু 3 নাই এই জন্য আমার এখানে এরপরে আছে 10টা আমরা এখানে বসতে পারবে না এই জন্য বসে নাই এই জন্য এখানে না বসে 10-এর পাশে 2 বাকি আছে 2 নাই এই জন্য কেউ বসতে পারেন নাই এরপরটা কত আমাদের কলাম 11 যে 11 পর্যন্ত গেছে আর একটা কলাম বাকি আছে এখন আমার পরে 1 নাই এই জন্য এটা নিতে পারে নাই এরপর আছে আমাদের 12 মানে কি একবার সে এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটাই 12 নিয়ে নিয়েছে ঠিক আছে না এখান থেকে এই পর্যন্ত আমাদের পুরোটাই 12 নিয়ে নিয়েছে এই সিস্টেমে আমাদের কলাম কাজ করে যেমন ধরেন আমি এখন যদি বুঝাই আপনাকে মনে করেন আমাদের এটা কত নিয়েছে 9 এর পর বাকি আছে কত
তিন বাই কি আছে না, আমরা যদি নয়ের পরে যদি 3 দিয়ে দিই, একটা 3 নম্বর কলামটা দিয়ে দিই, 3 নম্বর কলাম কোনটা, এটা না, এটা 3 নম্বর কলাম দিয়ে দিই, কন্ট্রোল সি। এই নয়ের পরে যদি 3 দিয়ে, তাহলে এটা কি নিচে লাইনে আসবে, এটা কি নিচে লাইনে আসবে, এটা এটার পাশে বসে যাবে। দেখেন আমি যদি এটা আউটপুটে যাই, দেখেন নয়ের পরে 3 দিছি, পরে সে পাশে বসে গেছে, কারণ সে 3 জায়গা নেই। তো 4 দিতাম, আর যেটাকে 3টাকে যদি 4 বানা দিই, 3 না দিয়ে যেটাকে 4 বানা দিই, এটাকে 4 বানা দিলাম, মানে কলাম 4। এটা তো আমাদের লেখা, আমার লেখাটা বুঝতে পারে যেন কয় নম্বর কলাম। আর এটা হচ্ছে আমাদের মেন কলাম ক্লাসের ভিতরে। এখন 4 বানা দিই, এখন দেখেন সে নিচে চলে আসবে। এই দেখেন 9 এর পরে 4, সে নিচে চলে আসছে, সে কিন্তু এখানে বসতে পারে নাই, কেন 4 জায়গা নেই। বুঝতে পারছেন আমরা কিভাবে ভাগ করব? এখন আপনার যদি প্রয়োজন হয় এখানে একটা কার্ডকে, যে আমি একটা কার্ডকে অর্ধেকটা করবো, তাহলে আমার কলাম লাগবে কত, 6। 6 নম্বর কলামটাতে আমার অর্ধেক চলে আসবে নাকি? কারণ যদি আমি এই 6টাকে যদি আবার নিচে দিয়ে দিই, ওই এই 6 নম্বর কলামটা যদি আমি সবার নিচে দিয়ে দিই, এই দেখেন দুইটা কালার মিললো কেমনে। দেখেন 6 নম্বর কলামটাকে যখন আমি এখান থেকে দিছি, পারে যে অর্ধেক নিছি, 12 নম্বর কলামটা পুরোটা 6 নিছে অর্ধেক, যে আরেকটা 6 দেই, সেই পাশে নিয়ে যাবে। কিরকমভাবে, যদি আমরা এটাকে আবার ডাবল করে দিই, ডাবল করে দিয়ে যেটাকে আমরা চেঞ্জ করে দিই, ইনটু করে দিই, এখন দেখেন এই যে ওর একটা 6 এখানে আর ওর একটা 6 এখানে। বুঝতে পারছেন সিস্টেমটা, আমাদের গ্রিডের সিস্টেমটা? যদি আপনার অর্ধেক নেওয়া লাগে তাহলে কত নিতে হবে, 6। এখন যদি আপনার মনে হয় যে আমি এখানে 3টা কলাম বসাবো, এবার এটাতে আসেন, আমি এখানে 3টা বসাচ্ছি না, আর প্রত্যেকটাকে কত করে দিতে হবে আমার কলামের ক্ষেত্রে? এখানে আমার মনে করেন যে আমরা এখন কলামটা বুঝলাম, যে এখানে আমাদের 4 কলাম 4 কলাম 4 কলাম বা 8 কলাম 6 কলাম লাগবে না। এখন আমি এই 3টা করতে চাচ্ছি, মনে করেন এরকম একটা ডিজাইন করতে চাচ্ছি বুস্টারের মাধ্যমে, যে এরকম একটা ডিজাইন করতে চাচ্ছি। 4 করে, হ্যাঁ ভেরি গুড। এটাকে দিতে হবে 4, এটাকে দিতে হবে 4, এটাকে দিতে হবে 4, তাহলে সে 4 4 8 আর 4 12, মানে 4 4 করে দিলে আমাদের এটা পূর্ণ হয়ে যাবে। যদি আমি 4টা দিতে চাই, তখন 4টা কার্ড বসাতে চাই, একটা কার্ডে কত করে দেবো কলাম, 3 করে দেবো। তো কল 3 কল 3 কল 3 কল 3। এখন যদি আমি শুধু 2টা বসাতে চাই, 6, একটাকে 6 আর একটাকে 6। এখানে যদি আমি মনে করেন এরকম করতে চাই যে এই 2টা মিলাই এ পর্যন্ত পুরোটা করতে চাই একটা, আর এটা করতে চাই একটা, তাহলে কি করবো? 8 আর 4। বুঝে গেছেন, বুঝে গেছেন। আমি স্ক্রিনশট দিয়ে বুঝালাম বলে, আর যদি বুঝে গেছেন ভেরি গুড। মানে আমি এতটুকু জায়গায় নিতে চাই, তাহলে এটাকে দেবো 8, আর এটাকে দেবো কত, 4। এই জিনিসটা আমরা একটু আগে আপনাকে দেখাচ্ছিলাম, ওই যে আমার যে ইয়েগুলো আছে না, ওই যে এগ্রিকালচার ইনফরমেশন হাবের মধ্যে আমি ঢুকেছিলাম না আপনাকে একটু দেখানোর জন্য, ওটার মধ্যে কিন্তু আমাদের এটাই ছিল নাকি? এই দেখেন আমাদের এই সিস্টেমের মধ্যে এটাই ছিল। ধরেন এই যে দেখুন এটা, এই ইমেজটা এটা অর্ধেক জায়গা নিছে না, এটা 6, আর এটাকে আমাদের কিনেছে অর্ধেক জায়গা নিছে না, এটা আমাদের 6। এই দেখেন এখানে 3টা নিছে না, একটার কত করে পড়ছে, এটা এই ই ই ই যে ইয়াটা আছে, ডিপটা আছে, এটা কত 4, এটা কত 4, এটা কত 4 3 4 12। এখন যখন চলে আসে দেখেন তো এটা এটা কত কত হয়েছে, এটা 4 এটা 8, ইমেজটা 4, আর এই পুরোটা এখান থেকে নিয়ে পর্যন্ত পুরোটা কত 8, এই সবগুলো 4 8 4 8 4 8। এটা কত করে নিয়েছি, এটা 6 এটা 6, আর মাঝখানে একটা গ্যাপ তৈরি করে দিয়েছি আমরা। তো এটাও গ্যাপ তৈরি করছিলাম মাঝখানে, যে গ্যাপ তৈরি করছিলাম না, এরকম একটা গ্যাপ তৈরি করে দিয়েছি। আমাদের সিস্টেম কি, এটা 6 এটা 6, এসবগুলি করছে। দেখেন এটা 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 কত কত, এটা 6 এটা 6। এখানের মতো কি আমাদের এটা 6 এটা এটা ব্যবহার করা হয় না, এটা করা হচ্ছে উপরের নিচে, উপরের নিচে। কিন্তু আমাদের বক্সটা নেওয়া হয়েছে কি, এটাকে নেওয়া হয়েছে কত 6, এই কার্ডটাকে 6 এই কার্ডটাকে 6, বুঝতে পারছেন? এটার ক্ষেত্রে এই কার্ডটাকে 6 এই কার্ডটাকে 6, এটা পুরোটাকে এটা 12, পুরোটা সেটা 12। এটার ক্ষেত্রেও দেখেন ই গেটিং টাচ, এটা হচ্ছে আমাদের 6, আর কন্ট্যাক্ট অ্যাকচুয়াল এটা হচ্ছে আমাদের 6, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমাদের বুস্টআপের এই কার্ডের, মানে আমরা কোনটায় কতটুকু জায়গা দেবো, কোনটায় কতটুকু বড় করবো, কোনটায় কতটুকু ছোট করবো, এটা কার মাধ্যমে করা হয়, গ্রিডের মধ্যে। গ্রিড বলতে কি, আমাদের এই যে কলামগুলি, এই যে কলামগুলি দিয়ে করা।
এটা কীভাবে করা হয়, এই যে কলাম COL9 COL9। এখন এটার মাঝখানে আমরা আরেকটা জিনিস বসাবো SMMD LG XL। ওটা কী জন্য, কোনটা কোন ডিভাইসের জন্য, কোনটা কত পিক্সেল ডিভাইসের জন্য, এটা আমরা বসানোর সময় শিখে যাবো। আর আমরা তো এমবিতে দেখে নিয়েছি কোনটা কোন সাইজ। 576 পিক্সেল নিচে আসলে এটা আমাদের SM, 576 পিক্সেলের উপর থেকে নিয়ে সেটা এটা আমাদের রেজিস্ট্রেশন যেটা আছে না, দেখলাম না কত, যখন রেজিস্ট্রেশন দেখে ফেললাম। ক্লাসের ভিতরে অংশ। হ্যাঁ, এই যেটা 576 পিক্সেল নিচে আসলে XL XS, আর 576 পিক্সেলের উপর হলে SM, আর 578 পিক্সেলের উপর হলে MD। এর ভিতরে কেন বসামু, এখন যে সে কলাম যে 12টা নিবে, এখন যে সে কলাম যদি মনে করেন এটা সে কলাম 12টা নিছে, কোন ডিভাইসের জন্য সে 12টা নেবে, স্মল ডিভাইসের জন্য নাকি মিডিয়াম ডিভাইসের জন্য নাকি লার্জ ডিভাইসের জন্য বলতে হবে না। তখন আমি বলে দেবো কল MD12। তার মানে কি তুমি মিডিয়াম ডিভাইসে 12 থাকো। আবার বলে দিলাম কল XL6। তার মানে এটা কী হবে, যখন মিডিয়াম ডিভাইসে থাকবে তখন এটা হয়ে যাবে কি 12, যখন এটা লার্জ ডিভাইসে থাকবে তখন এটা হয়ে যাবে কি 6। তার মানে কি ডিভাইস পরিবর্তন হলে এটা বাড়বে কমবে বাড়বে কমবে, বুঝতে পারছেন? যেটা আমি এখানে দেখাতে গিয়ে বলছিলাম যে আমাদের এই সিস্টেমটা মনে করেন এখানে 3টা আছে, মোবাইলে গেলে আমি চাচ্ছি একটা একটা করে দেখানোর জন্য নিচে নিচে, তখন আমি বলে দেবো এটা মনে করেন এটা আছে কি মিডিয়াম ডিভাইস, মনে করেন আমাদের ল্যাপটপটা মিডিয়াম ডিভাইসে বলে দিলাম কল 4 মানে কল MD4 মানে মিডিয়াম ডিভাইসে তুমি 4 হয়ে যাও। আবার সাথে বলে দিলাম কল SM। কলের পরে কি স্পেস দিয়ে এমডি? হ্যাঁ না, এটাও এভাবে এই যে হাইফেন আছে না, এই হাইফেনের মধ্যে কল MD আবার হাইফেন, মাঝখানে ডিভাইসটা বসাই দেবো আর কি, কল MD6 কল SM6 কল Data6 বসাই দেবো, বুঝতে পারছেন? এটাকে বলা হয় যে আমি কোন ডিভাইসের জন্য কতটুকু রাখবো। আমি এখানে এসে এই জন্য আমি প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনাকে এই কার্ডগুলিকে। বলে দিলাম তুমি কল মিডিয়াম ডিভাইসে 4 করে থাকো, আর স্মল ডিভাইস হলে কি বলে দেবো কল SM12। 4 ডিভাইসের মধ্যে একটাই হয়ে যাবে পুরোটা, বুঝতে পারেন নাই? কারণ একটাই হয়ে যাবে ফুল ডিভাইস, নিচেরটা হবে ফুল নিচেরটা হবে ফুল, মানে একটা একটা করে নিচে চলে আসবে। এটা হচ্ছে আমাদের কলামের কাজ। যদি এই জিনিস দুটো জিনিস খেলে বুঝতে পারেন, বুঝতে পারবে বোঝা হয়ে গেছে। আমাদের এই ডিজাইন সিস্টেমটা আগে বুঝতে হবে। যদি ডিজাইন সিস্টেম কার্ডের ডিজাইনটা বুঝে যান, আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে দেখেন কার্ড ছাড়া কিছু আছে, এখন যা যা দেখাচ্ছি সব কার্ড দেখাচ্ছি না, সকল ডিজাইন কার্ড। তার মানে কি আপনি কার্ড যদি একবার বুঝে যান, কার্ড এবং কল সিস্টেমটা যদি একবার বুঝে যান, গ্রিড সিস্টেমটা একবার বুঝে যান, তাহলে আর ডিজাইনে কোনো ঝামেলাই হবে না। এই কার্ড ছাড়া কোনো ডিজাইনই নাই ওয়েবসাইটের মধ্যে, সব ডিজাইন কার্ড দিয়ে একবার কার্ডের সিস্টেম ভালো করে বুঝলে আর কিছু করা লাগবে না।